আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জেনেটিক্সের আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা জানো এর আগে আমরা 7টা লেকচার পড়াইছি এবং 7টা লেকচারের মাধ্যমে আমরা জিনতত্ত্বের অনেকগুলো জিনিসই পড়ছি। আজকে জিনতত্ত্বের একেবারে লাস্ট টপিক, এরপরই আমরা বিবর্তন ধরতে পারবো। সো আজকে জিনতত্ত্বের লাস্ট টপিক এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। সো এই লেকচারটা করলে তুমি এখান থেকে যদি সৃজনশীল আসে তাহলে সৃজনশীলের আনসার তোমরা দিতে পারবা। তার আগে তোমরা একটু তাড়াতাড়ি করে আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও এবং ভাইয়াকে একটু বলো যে আমার কথা শুনতে পারছো কিনা এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে যুক্ত হয়ে যেতে বলো এবং আমাকে একটু বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভ ক্লাস ঠিক মতো চলতেছে কিনা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, এটা কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু অনেক বোঝার জিনিস আছে, তোমরা তাড়াতাড়ি একটু যুক্ত হও এবং আমাকে বলো যে আমার কথা ক্লিয়ার কিনা এবং লাইভটা দেখা যাচ্ছে কিনা। একটু আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার কিনা। তোমরা একটু আমাকে জানাও লাইভটা ক্লিয়ার কিনা। তোমরা একটু আমাকে জানাও লাইভটা ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শুনতে পাচ্ছ কিনা, লাইভটা ক্লিয়ার কিনা একটু জানাও। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমরা কি আমার কথা শুনতে পারতেছো না? তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? অল ক্লিয়ার, আচ্ছা পাইল, বুঝলাম। বোর্ড ভালো করে মুছেন, বোর্ড ভালো করে মুছতাম, বোর্ড ভালো করে মুছছি, কিছু দেখা যায় না, মুছা যায় না। আজকে জিন তত্ত্ব শেষ হবে। হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে। বোর্ড ভালো করে মুছা যাচ্ছে না, কিছু করার নাই। দেখাই গেলেই হয়েছে, ঠিক আছে। তোমরা দেখো শুনতে পাচ্ছ, দেখো আজকে আমরা পড়বো। তোমরা একটু যুক্ত হও, তোমরা লাইভে কম কেন? তোমরা যুক্ত হও, তোমরা লাইভে কম থাকো কেন? ওকে, আজকে আমরা যেটা বলবো এবিও ব্লাড গ্রুপ এবং হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। প্রথমে ব্লাড গ্রুপের যে অনেকগুলো শ্রেণী বিভাগ, তার মধ্যে আমরা যে শ্রেণী বিভাগটা প্রথমত আমরা জানি সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এবিও ব্লাড গ্রুপের পরে আমরা যে ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে জানি সেটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপ সিস্টেম কিন্তু আরও অনেক আছে, শুধু এই এবিও না, শুধু সেই আরএইচ না, কিন্তু ওগুলো আমাদের ইম্পর্টেন্ট না। ওই ব্লাড গ্রুপ সিস্টেমগুলো এগুলো জানা আমাদের ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের কোনো কাজে আসে না। সো আমরা এই জন্য এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম, এই দুইটা ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে জানি। এবং এই ব্লাড গ্রুপ সিস্টেমগুলো খুব রিসেন্টলি আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এমন না যে অনেক আগে থেকেই মানুষ ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে জানে। যেমন তুমি যদি বলো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে মানুষ জানতে পারছে কখন? বেশি না, 1900 সালের দিকে জানতে পারছে। তার মানে বেশি দূর হয় নাই। তার মানে এর আগে মানুষ ব্লাড সম্বন্ধে জানতো না, মানে ব্লাড গ্রুপ সম্বন্ধে জানতো না, যখন ওই রক্ত দেওয়া নেওয়ার ব্যাপারটা ওরকম এখনকার মতো ছিল না। তখন অনেকেই রক্তের অভাবে মারা যেত, বা যে কাউকে রক্ত দিয়ে দিত, বাঁচলে বাঁচলো, না বাঁচলো নেই। ব্যাপারটা এরকম ছিল। কিন্তু বর্তমানে আমরা জানি যে ব্লাড গ্রুপ সিস্টেমের ভূমিকাটা কি এবং কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না, এগুলো সম্বন্ধে আমরা জানি।
সো এই জন্য এই ব্লাড গ্রুপ সম্বন্ধে জানাটা জরুরি। কে কাকে রক্ত দিতে পারবে, কে দিতে পারবে না, এটা পরীক্ষায়ও আসে, কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না। সো এবিও ব্লাড গ্রুপ সম্বন্ধে প্রথমে আমরা জানবো, তারপর জানবো আরএইচ ব্লাড গ্রুপ। প্রথমে আমরা কি সম্বন্ধে জানবো? এবিও, বিকজ এটা আগে আবিষ্কার হয়েছে এবং এটা জানাটা আগে জরুরি। তারপর হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম, এটা পরে আবিষ্কার হয়েছে এবং এটা জানাটাও জরুরি। তো প্রথমে ব্লাড গ্রুপ সিস্টেমে জানার আগে আমাকে জানতে হবে রক্ত কি। তোমরা জানো রক্ত এক ধরনের লাল বর্ণের তরল পদার্থ, যেটার দুইটা উপাদান আছে। কয়টা উপাদান? দুইটা। একটা হচ্ছে রক্তরস, এটা চ্যাপ্টার নাম্বার হৃৎপিণ্ডের চ্যাপ্টারটাতে তোমরা পড়ছো। আর একটা হচ্ছে রক্ত কণিকা। তার মানে রক্ত দুইটা উপাদান নিয়ে গঠিত। কি কি বলতো? একটা হচ্ছে রক্তরস, এটাকে ইংরেজিতে বলে প্লাজমা। ইংরেজি জানাটা জরুরি। একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস হচ্ছে, যেহেতু রস মানে তরল, তাহলে রক্তের তরল উপাদানটা হচ্ছে এটা রক্তরস। তাহলে রক্তরস হচ্ছে রক্তের তরল উপাদান। আর রক্তকণিকা তোমরা চিনো, 3 ধরনের রক্তকণিকা আছে। আমি যদি বা তোমরা যদি তোমাদের মনে যদি থাকে, 3 ধরনের রক্তকণিকা আছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেটস। এগুলো সম্বন্ধে তোমরা জানো যে রক্তের দুইটা উপাদান। এটা হচ্ছে রক্তের তরল উপাদান, এটাকে প্লাজমা বলে, এবং এগুলো হচ্ছে রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা রক্ততে পাবা, আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা। আমাদের আসলে এই রক্তের উপাদানের মধ্যে কোনগুলো নিয়ে কাজ করা উচিত যদি আমাদেরকে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে ভালোভাবে জানতে হয় বা আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম সম্বন্ধে ভালোভাবে জানতে হয়? আমাদের অ্যাকচুয়ালি এই আরবিসিটা এবং এই রক্তরসের প্লাজমাটা নিয়ে একটু স্টাডি করতে হবে, মানে এই ঘটনাগুলো নিয়ে জানতে হবে, কারণ এই দুইটাতেই অ্যাকচুয়ালি আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম বা তোমার এটা কি বলে, আর একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ভূমিকা। এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাটাই হচ্ছে ব্লাড গ্রুপ সিস্টেমের জন্য মেইন। এই দুইটার কোনো তেমন ভূমিকা নাই ব্লাড গ্রুপ সিস্টেমে। অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপ সিস্টেমের জন্য আমাদের যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। আমি যদি বলি যে এর আগে তো মানুষ জানতো না যে ব্লাড গ্রুপ সিস্টেম কি, 1900 সালের আগের দিকে। তো 1901 সালে একজন বিজ্ঞানী, তোমরা নাম জানো, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। তার নাম কি? নামটা জানাটা জরুরি। 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার গবেষণার মধ্য দিয়ে আবিষ্কার করছে যে এই আরবিসিতে বিভিন্ন ধরনের রক্তে, মানে ভিন্ন ভিন্ন মানুষের রক্তের এই যে আরবিসি আছে, এই আরবিসির যে ঝিল্লি আছে, তোমরা জানো আরবিসির ঝিল্লি আছে, যেহেতু কোষ তাহলে ঝিল্লি থাকবে, এটা একটা কোষ তাহলে ঝিল্লি থাকবে। এই আরবিসির ঝিল্লিতে এমন কিছু পদার্থ দেখতে পাইছেন, যে আরবিসির ঝিল্লিতে এমন কিছু পদার্থ দেখতে পাচ্ছেন যে জিনিসটা তিনি আরেকটা মানুষের রক্ত নিয়ে যখন পরীক্ষা করতেছিলেন ওই জিনিসটাতে পাই নাই, ওই জিনিসটাতে আরবিসিতে আরেক ধরনের পদার্থ পাইছে। সেমও হইতে পারে, ভিন্ন ধরনের পদার্থ হইতে পারে। এই আরবিসির ঝিল্লিতে এক ধরনের পদার্থ পাওয়া গেছে, এগুলাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে বা এগুলোকে বলা হয়েছে অ্যান্টিজেন। তো এখানে অ্যান্টিজেন শব্দটা তোমাদেরকে বুঝতে হবে, আমি বুঝাই দিব, সমস্যা নেই। তার মানে এই যে আরবিসির ভিন্ন ভিন্ন মানুষের রক্ত নিয়ে যখন উনি গবেষণা করতে দেখছিলেন, তখন দেখছিলেন যে এক এক মানুষের ক্ষেত্রে আরবিসিতে যে ঝিল্লিতে যে পদার্থগুলো আছে এগুলো কিছু মানুষের ক্ষেত্রে সেম হচ্ছে, কিছু মানুষের ক্ষেত্রে ভিন্ন হচ্ছে। ধরো না, আমি 3 জন মানুষ নিলাম, 3 জন মানুষ নিয়ে 3 জনের রক্ত কালেক্ট করলাম। 3 জনের রক্ত কালেক্ট করে তাদের আরবিসি ঝিল্লিতে দেখলাম এমন এক ধরনের পদার্থ আছে যে পদার্থটা ওর এখানে নাই, ওটা অন্য রকমের পদার্থ, মানে সেম না দেখতে। তার মানে এর আরবিসি ঝিল্লিতে এক ধরনের পদার্থ দেখা গেছে, আর ওর আরবিসি ঝিল্লিতে আরেক ধরনের পদার্থ দেখা গেছে। সেমও হইতে পারে, ভিন্ন হইতে পারে। এভাবে উনি গবেষণা করতে 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 উনি আরবিসির ঝিল্লিতে ভিন্ন ভিন্ন কিছু পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক এক রকম, এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম পদার্থ। এই আরবিসির ঝিল্লিতে যে উপাদানগুলো পাওয়া গেছে এগুলাকে বলা হয় আরবিসির অ্যান্টিজেন। আর ওই অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে তিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। তার মানে আমি যদি বলি 1901 সালে কে? কার্ল। তোমরা এখন বর্তমানে এগুলা জানো, তো তোমাদের এগুলা বুঝতে কিন্তু সুবিধা হচ্ছে, এমন না যে তোমরা এগুলা বুঝতে পারতেছো না, সুবিধা হচ্ছে। সেটা হচ্ছে আরবিসি এর কোথায়? প্লাজমা মেমব্রেন, মানে ঝিল্লিতে
বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি, ঝিল্লিতে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কি করেন? অ্যাবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। অ্যাবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। তোমরা বর্তমানে এগুলো নিয়ে ছোটবেলায় পড়ছো, মানে ক্লাস 9-10-এও পড়ছো। অ্যাবিও ব্লাড গ্রুপে কি কি অ্যান্টিজেন থাকে, যেমন এ ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন থাকে তোমরা জানো, এ অ্যান্টিজেন। বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে। বি ব্লাড গ্রুপে এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেন থাকে। এবং ও ব্লাড গ্রুপে শুধু কোনো অ্যান্টিজেনই থাকে না, এটাকে শূন্য বলা হচ্ছে বা ও ব্লাড গ্রুপ বলা হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা। তার মানে এই আরবিসির ঝিল্লিতে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে মূলত কি আবিষ্কার করা হয়েছে? অ্যান্টিজেন বা অ্যাবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করা হয়েছে। এখানে অ্যাবিও কেন বলা হচ্ছে? কারণ এখানে এ আছে, বি আছে, এ বি আছে এবং ও আছে। এ বি আবার এ বি আবার ও একসাথে মিলাই উনি এটাকে অ্যাবিও বলছে। এ বি ও একসাথে মিলে উনি এটাকে অ্যাবিও নামকরণ করছে। প্রথমে তোমাদেরকে এখানে একটা শব্দ দেখা গেছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। তোমাদেরকে বুঝতে হবে ভাইয়া অ্যান্টিজেন মানেটা কি, এই অ্যান্টিজেন শব্দটার অর্থটা কি। তোমরা যদি জানো, নর্মালি আমরা যখন বলি যে অ্যান্টিজেন মানেটা কি, তখন এই অ্যান্টিজেনকে আমরা বলি এটা একটা বহিরাগত পদার্থ বা জীবাণু। আমরা অনেক সময় জীবাণুকে কিন্তু অ্যান্টিজেন বলি। দ্যাট মিনস অ্যান্টিজেন শব্দটার অর্থ হচ্ছে এটা একটা বহিরাগত জীবাণু হইতে পারে। জীবাণুকেও তুমি অ্যান্টিজেন বলতে পারো, তোর জীবাণু তো বহিরাগতই। অথবা কোনো পদার্থ হইতে পারে, তুমি পদার্থকেও অ্যান্টিজেন বলতে পারো, জীবাণুকেও অ্যান্টিজেন বলতে পারো। তাহলে অ্যান্টিজেন মানে হচ্ছে বহিরাগত, মানে যেটা তোমার বডিতে নাই, যেটা তোমার কিসে নাই, বডিতে নাই, এটা হচ্ছে বহিরাগত জীবাণু হইতে পারে, জীবাণু হইতে পারে, অথবা পদার্থ হইতে পারে যেটা বহিরাগত। তাহলে বহিরাগত যখন কোনো জিনিস তোমার শরীরে প্রবেশ করে ওটাকেই বলা হচ্ছে অ্যান্টিজেন। আর তোমরা জানো বহিরাগত কোনো জিনিস যদি তোমার শরীরে প্রবেশ করে, তোমার বডির যে ইমিউনো সিস্টেম আছে, ওই ইমিউনো সিস্টেম ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাকশন দিবে। আর তোমরা জানো অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা তৈরির মাধ্যমে অ্যাকশন নেওয়া হয় সেটার নাম হচ্ছে অ্যান্টিবডি। দ্যাট মিনস অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাকশন নেই। তার মানে অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মানে হচ্ছে বহিরাগত জীবাণু বা বহিরাগত পদার্থ যেটা তোমার শরীরে আসবে। আর তোমার শরীরে যখন ওই বহিরাগত জিনিস আসবে, তখন তোমার শরীর কি করবে, ইমিউনি সিস্টেম কি করবে, ওই নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করবে। আর ওই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনকে মারার জন্য যাবে। দ্যাট মিনস সবসময় নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে, ফিক্স অ্যান্টিজেনের বিরুদ্ধে ফিক্স অ্যান্টিবডি কাজ করে। তাহলে আমি যদি এখানে একটু তোমার এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন শব্দটা যদি আমি তোমাদেরকে একটু বলি, তোমরা এভাবে লিখতে পারো অ্যান্টিজেন মানেটা কি। এই অ্যান্টিজেন মানেটা কি? এই অ্যান্টিজেন মানে হচ্ছে, লিখতে পারো বহিরাগত জীবাণু বা পদার্থ, বহিরাগত জীবাণু বা পদার্থ যা দেহে প্রবেশ করলে, যা দেহে প্রবেশ করলে আমাদের ইমিউনো সিস্টেম, ওই নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে, ওই নির্দিষ্ট জীবাণু, লিখো অ্যান্টিজেন না বলে, ওই নির্দিষ্ট জীবাণু বা পদার্থের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে একে ধ্বংস করে। তোমরা এখানে একটু লিখতে পারো যে অ্যান্টিবডিটা অবশ্যই নির্দিষ্ট হবে, কারণ একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে। তাহলে আমি যা বলছি তাই, যে বহিরাগত জীবাণু বা পদার্থ যা দেহে প্রবেশ করলে আমাদের ইমিউন সিস্টেম ওই নির্দিষ্ট জীবাণু বা পদার্থের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। ওই নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরির মাধ্যমেই মূলত ওই অ্যান্টিজেনটাকে কি করে,
ধ্বংস করে, সেটাই হচ্ছে কথা। সো মোট কথা মনে রাখবা যে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে, অন্য কোনো অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারে। সো অ্যান্টিজেন যেরকম নির্দিষ্ট, অ্যান্টিবডিও নির্দিষ্ট থাকতে হবে। অ্যান্টিজেন যেরকম নির্দিষ্ট, অ্যান্টিবডিও কি থাকতে হবে? নির্দিষ্ট থাকতে হবে। তাহলে এখানে এভাবে নোট করে লিখতে পারো, নোট নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে, নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে। তো এটা মাথায় রাখবা। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডিগুলা কোথায় থাকে? এই যে দেখো আমি বলছিলাম রক্তরসে প্লাজমাটা জানা জরুরি। এই যে রক্তরস, এই রক্তরসেই মূলত অ্যান্টিবডি থাকে। তাহলে অ্যান্টিবডি কোথায় থাকবে? রক্তরসে। অ্যান্টিবডি যেটা তৈরি করবে আমাদের ইমিউন সিস্টেম, বি লিম্ফোসাইট, ওই বি লিম্ফোসাইট যখন অ্যান্টিবডি তৈরি করবে তখন এই অ্যান্টিবডিগুলো এই রক্তরসে থাকবে। সো মনে রাখবা অ্যান্টিজেন, আমি রক্তের ক্ষেত্রে যদি বলি রক্তের অ্যান্টিজেন থাকবে আরবিসিতে, আর ওইটার অ্যান্টিবডি মানে অ্যান্টিবডি থাকবে রক্তরসে, এটা মাথায় রাখবা। অ্যান্টিজেন থাকবে আরবিসি এর ঝিল্লিতে আর অ্যান্টিবডি থাকবে রক্তরসে, এটা মাথায় রাখবা। অ্যান্টিজেন থাকবে আরবিসি এর ঝিল্লিতে আর রক্তরসে থাকবে অ্যান্টিবডি। সো মনে রাখবা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সবসময় নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে, ডিফারেন্ট অ্যান্টিবডি কিন্তু ওইটার এগেনস্টে কাজ করতে পারবে না। ধরো একটা অ্যান্টিজেন নাম হচ্ছে এ, এখন এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে হলে তোমার অ্যান্টিবডিও এ হইতে হবে। তাহলে অ্যান্টিবডি যদি অ্যান্টিজেন এ কে ধ্বংস করতে পারবে, কিন্তু অ্যান্টিবডি বি অ্যান্টিজেন এ কে ধ্বংস করতে পারবে না। তাই আমি বলতেছি নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সবসময় নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া তাহলে আরবিসি এর ঝিল্লিতে আপনি অ্যান্টিজেনের উপস্থিতি বলতেছেন, তাহলে এই অ্যান্টিজেনগুলো আমাদের জন্য কি বহিরাগত জিনিস? যেহেতু আপনি এখানে অ্যান্টিজেনের সংজ্ঞা যেটা দিচ্ছেন, বহিরাগত জীবাণু বা পদার্থ যা দেহে প্রবেশ করলে আমাদের ইমিউন সিস্টেম ওইটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অ্যাকশন দেয়। তাহলে ভাই আমাদের আরবিসি, আমাদের রক্ততে আরবিসি যেগুলো আছে, সেগুলো ঝিল্লিতে যে অ্যান্টিজেনগুলো আছে, তাহলে এগুলো কি বহিরাগত জিনিস? দেখো সব অ্যান্টিজেনকে আমাদের বডি বহিরাগত জিনিস হিসেবে কাউন্ট করে না। কিছু অ্যান্টিজেন আছে যেগুলো আমাদের নিজস্ব উপাদান হিসেবে পরিচিত। আমাদের সবার যাদের রক্তে আরবিসি আছে, আরবিসি যে অ্যান্টিজেনগুলো আছে এগুলো হচ্ছে তোমারই অ্যান্টিজেন, এগুলো বহিরাগত কোনো জিনিস না। এই আরবিসির ঝিল্লিতে যে অ্যান্টিজেনগুলো থাকে এগুলো কিন্তু বহিরাগত জিনিস না। আমাদের বডি এটাকে বহিরাগত জিনিস হিসেবে কাউন্ট করবে না। যদি বহিরাগত এই জিনিস হিসেবে কাউন্ট করতো তাহলে ওই একটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে তো এটাকে ধ্বংস করে ফেলতো, আলটিমেটলি তোমার আরবিসিতেই ধ্বংস হয়ে যেত না? তুমি বলো এটাকে যদি আমার বডি বহিরাগত জিনিস হিসেবে কাউন্ট করতো, তাহলে আমি কি বলছি অ্যান্টিজেনের বিরুদ্ধে কি কাজ করে? অ্যান্টিবডি। তাহলে আমার বডি কি করতো? অ্যান্টিবডি তৈরি করতো, অ্যান্টিবডি তৈরি করে এটাকে কি করে ফেলতো? ধ্বংস করে ফেলতো, আলটিমেটলি তোমার আরবিসি নিজেই শেষ হয়ে যেত। তাহলে এই জন্য আমার বডি এটাকে বহিরাগত অ্যান্টিজেনগুলোকে, রক্তের এই যে আরবিসির ঝিল্লিতে অ্যান্টিজেনগুলো থেকে এগুলোকে বহিরাগত অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে না, এগুলোকে নিজস্ব অ্যান্টিজেন হিসেবেই রাখে। এই জন্য এই অ্যান্টিজেনের জন্য যে অ্যান্টিবডি লাগবে এটা সেম হবে না। তার মানে রক্তরসে অ্যান্টিবডি থাকবে আমি বলছি না। ধরে নাও এই অ্যান্টিজেন হচ্ছে এ, এখন এটার এগেনস্টে যদি অ্যান্টিবডি এ হয়ে যায় তাহলে তো খাইছে, এটা ধ্বংস করে ফেলবে। এজন্য দেখবা এই অ্যান্টিবডিটা আর থাকবে না, কারণ এটা আমার নিজেরই অ্যান্টিজেন, নিজস্ব, আমার বডি এটাকে নিজস্ব অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে। তাই এটার এগেনস্টে যে অ্যান্টিবডি থাকবে এটা হচ্ছে বি কখনো একে ধ্বংস করতে পারবে না। তাই তোমার লোহিত রক্তকে যে অ্যান্টিজেনগুলো থাকে এগুলো ধ্বংস হয় না, এগুলো থাকে, কারণ আমার বডি এটাকে কি হিসেবে কাউন্ট করবে? নিজস্ব অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে। এই জন্য এটার এগেনস্টে সেম লেভেলের অ্যান্টিবডি তৈরি হবে না রক্তরসে, এটার এগেনস্টে ভিন্ন ধরনের। দেখো বি কখনো একে মারতে পারবে? আমি বলছিলাম না সেম হইতে হবে, এই লাইনটাই ফোকাস করে, নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডিকে মারবে। তো বি কেন একে মারবে? কারণ এটা তো নির্দিষ্ট না, একে মারতে হইলে একেও হইতে হবে। এখন বুঝতে পারছো যে অ্যান্টিজেনের সঙ্গে এটা ঠিক আছে, বাট আমাদের রক্তের প্লাজমাতে এই ঝিল্লিতে আরবিসি ঝিল্লিতে অ্যান্টিবডিগুলো বহিরাগত হিসেবে কাউন্ট করে না। তাই এটার এগেনস্টে যে অ্যান্টিবডি থাকবে এটা সেম হওয়া যাবে না। সেম হলে এটাকে ধ্বংস করে ফেলবে, আলটিমেটলি তোমার রক্ত তো নিজেই শেষ হয়ে যাবে, তা তুমি তো বাঁচবে না। তাই এটার অ্যান্টিবডি হয়ে যায় বি। এই জন্য আমরা যখন পড়বো ব্লাড গ্রুপের অ্যান্টিজেন যখন হয় এর অ্যান্টিবডি দিই বি। কেন সেম দিই না এটার কারণটাই ব্যাখ্যা করছি। কেন অ্যান্টিজেন যখন দিই অ্যান্টিবডি বি দিই,
কেন দিই না, এটার রিজনটা আমি বলছি। কারণ যদি দিতাম এটাকে ধ্বংস করে ফেলতো, আলটিমেটলি তোমার রক্ত তুমি নিজেই নষ্ট করে ফেলতেছো বা তোমার রক্ত অটোমেটিকলি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কখনো সম্ভব না। এটা হচ্ছে বেসিক জিনিস। এটা হচ্ছে কি জিনিস? বেসিক জিনিস। তো মনে রাখবা, আরবিসির ঝিল্লিতে থাকবে অ্যান্টিজেন আর রক্তরসে থাকবে অ্যান্টিবডি। মনে রাখবা, নিজের অ্যান্টিজেন যদি যেরকম হবে, নিজের রক্তরসে যে অ্যান্টিবডি থাকবে তা সেম হবে না। যদি সেম হইতো তাহলে এটা ধ্বংস করে ফেলতো, তোমার রক্ত নিজেই অটোমেটিক ধ্বংস হয়ে যেত। এরকম হচ্ছে না। তাই এই জন্য আমরা যখন এটা অ্যান্টিজেন এরকম দিই, অ্যান্টিবডি উল্টাটা দিই, সেম দিই না। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন কার্ল লেনস্টাইনার এইভাবে মানুষের রক্তের ঝিল্লিতে অ্যান্টিজেন বিভিন্ন ধরনের পাইছে এবং সেটার উপর ভিত্তি করে উনি একটা রক্তের শ্রেণী বিভাগ করছে, যেটার নাম হচ্ছে এবিও। তো আমরা ছোটবেলায় পড়ছি বা ক্লাস 9-10-এ পড়ছি এরকম, এবিও ব্লাড গ্রুপটা কিরকম ছিল বলতো? এবিও ব্লাড গ্রুপটা কিরকম ছিল বলতো? যদি আমি এখানে বলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, তাহলে তোমরা জানো এ বি ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন থাকবে এটা কোথায় থাকবে? আরবিসি এর ঝিল্লিতে এর। তাহলে দেখো এটার নাম এ কেন হয়েছে? কারণ এ ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেন পাওয়া যায় এটাও এ, বি ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেন পাওয়া যায় এটা বি, তাই এটার নাম বি দিছে। অ্যান্টিজেনের উপস্থিতির উপর নামকরণ করা হয়েছে। এ বি ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেন পাওয়া যায় এটা এ আর বি, দুটোটাই থাকে বিদায় এ বি। আর দেখো ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই বিদায় এখানে ওকে তুমি শূন্য হিসেবে কাউন্ট করবা। শূন্য মানে কি? নাই, তাই এটাকে ও দিছে। অ্যাকচুয়ালি এটা শূন্য বলে, অ্যাকচুয়ালি এটা কি বুঝায়? শূন্য বুঝায়। অ্যাকচুয়ালি এটা কি বুঝায়? শূন্য বুঝায়। শূন্য মানেই তো ও অ্যালফাবেটে লিখলে, তাই এটা নাই বুঝাইছে, মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই। এটার আরবিসির ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই, এটার আরবিসির ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিজেনের ভিত্তি করে কিন্তু নামকরণটা করাইছে। এখন এই অ্যান্টিজেন কোথায় থাকে বলছি? আরবিসির ঝিল্লিতে। এখন আমি কি বলছি? অ্যান্টিবডি কোথায় থাকে? অ্যান্টিবডি কোথায় থাকে? রক্তরস মানে প্লাজমাতে। রক্তরসে কি থাকে? রক্তরসে কি থাকে? অ্যান্টিবডি। এখন আমি কি বলছি বলো তো? তোমার রক্তরসে, তোমার আরবিসি ঝিল্লিতে যে ধরনের অ্যান্টিজেন থাকবে রক্তরসে সে ধরনের অ্যান্টিবডি থাকতে পারবে না। যদি মিলে যায় তোমার রক্ত অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, মানে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। একটু আগে বুঝাইছি না? তার মানে তুমি বলো এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন যদি এ হয়, এটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা থাকবে এটা কি সেম হইতে পারবে? সেম হইলে তো খাইছে সারা। তো এই জন্য আমরা এটার অ্যান্টিবডি দিই বি। এখন বুঝতে পারছো কেন দিই? বি এর জন্য যদি অ্যান্টিজেন বি হয় তাহলে অ্যান্টিবডি কি বি দিতে পারবে? সেম দিতে পারবা? দিতে পারবে না। অ্যান্টিবডি দিতে হবে উল্টা। এ বি এর জন্য দেখা গেছে এগুলোর এগেনস্টে যে রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না, তাই এটার কোনো অ্যান্টিবডি নাই। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখা গেছে অ্যান্টিজেন নাই, বাট এদের যে অ্যান্টিবডিগুলো আছে দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসতেছি বা আমাদের মুখস্থ আছে যে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি হচ্ছে বি। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি হচ্ছে এ। এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ বি দুটোতে অ্যান্টিজেন আছে, কোনো রক্তরস কোনো অ্যান্টিবডি নেই। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন না থাকলেও রক্তরসে এ এবং বি দুই ধরনের অ্যান্টিবডি আছে। এটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস, আমি এটা তোমাদেরকে জানতে হয়। এটা জানতে পারলে তোমরা বুঝতে পারো যে কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। তোমরা এটা জানার ফলে বুঝতে পারো কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে, টু ওয়েট। এটা জানার ফলে তোমরা বুঝতে পারো কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। আসো আমরা দেখি কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। এটা তোমরা কিন্তু জানো, এই জিনিসটা মাথায় রাখলেই হবে, আর কিছু তোমাদেরকে জানতে হবে না। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। দেখো এই একটু দেখো এই জিনিসটা মাথায় রাখবা, আর কিছু জানতে হবে না। এই দেখো এখানে আমরা কয়েকটা ব্লাড গ্রুপ লিখবো, এ বি আর একটা হচ্ছে ও।
এ বি ও, এখানে দিতে পারো যাদের থেকে নিতে পারবে, যাদের থেকে নিতে পারবে, এখানে লিখতে পারো যাদেরকে দিতে পারবে, যাদেরকে দিতে পারবে, যাদেরকে কি করবে এভাবে দিতে পারবে। এখানে এভাবে কয়েকটা চার্ট করতে পারো, এভাবে এভাবে কয়েকটা চার্ট করতে পারো, এভাবে কয়েকটা, এভাবে কয়েকটা চার্ট করতে পারো, দরকার আছে এটা। দেখো মনে রাখবা রক্ত কে কাকে দিতে পারবে এটা বুঝতে হলে তুমি কিভাবে মাথায় রাখতে পারো সেটা মাথায় রাখবা। মনে রাখবা যার থেকে রক্ত নিবে, ধরো তুমি এখন রোগী, তুমি নিজেকে চিন্তা করো, তুমি নিজেই হচ্ছে রোগী, এখন তুমি যার থেকে নিতে চাচ্ছ সে কি তোমাকে নিচ্ছে, তার থেকে তুমি নিতে পারবে কিনা এটা কিভাবে মাথায় রাখবা সেটাই আমি তোমাকে বলতেছি। এই লাইনটা মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। মনে রাখবা যার থেকে রক্ত নিবে তার অ্যান্টিজেনের সাথে তোমার অ্যান্টিবডি মিলতেছে কিনা সেটা চেক করবে। তাহলে এখানে ছোট করে একটা নোট লিখতে পারো এভাবে, যার থেকে রক্ত নিবে তার কি মাথায় রাখবা, অ্যান্টিজেন, এটা মাথায় রাখবা। তুমি তো সায়েন্সের ছাত্র, তুমি ভালো বুঝবা। যার থেকে রক্ত নিবে তার অ্যান্টিজেনের সাথে তোমার অ্যান্টিবডি মিললে, এটা লিখো, তোমার অ্যান্টিবডি মিলা যাবে না। যদি মিলে যায় তাহলে তুমি নিতে পারবা না, মোট কথা হচ্ছে। তার মানে খেয়াল করবা যার থেকে রক্ত নিবে তার অ্যান্টিজেনের সাথে তোমার, মানে তুমি তো নিচ্ছ, তোমার অ্যান্টিবডি মিলা যাবে না। যদি মিলে তাহলে কি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হইলে খাপে খাপ মিলে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে, ফলে রক্তটা তুমি আর নিতে পারবা না। একটা প্রতিক্রিয়া দেখা দিবে তোমার শরীরে। রক্ত জমাট বাঁধে যাওয়া মানে তো বুঝো ইন্টারনালি, নট এক্সটার্নালি। আপনার হাত কেটে গেলে রক্ত জমাট বাঁধাটা তো ভালো, কিন্তু ইন্টারনালি ভিতর দিয়ে রক্ত জমাট বাঁধা তো খারাপ, এটা তো তোমরা জানো। রক্ত কখনো ভিতর দিয়ে জমাট বাঁধলে সমস্যা না, রক্তনালীর ভিতর দিয়ে। এই রক্ত জমাট বাঁধার কারণে যদি হার্টে রক্ত না পৌঁছায় তাহলে হার্ট অ্যাটাক হয় না। তার ইন্টারনালি রক্ত জমাট বাঁধা কিন্তু খারাপ, এক্সটার্নালি যেটা এমনি হাত কেটে গেলে রক্ত জমাট এটা ভালো। সো ইন্টারনালি যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে একটা প্রতিক্রিয়া দেখা দিবে তোমার শরীরে। তো অ্যান্টিজেনের সাথে তোমার অ্যান্টিবডি মিলা যাবে না, এটা মাথায় রাখবা। তাহলে চিন্তা করো এ ব্লাড গ্রুপ যারা তারা কার থেকে নিতে পারবে, কাদেরকে দিতে পারবে। আমি জাস্ট একটু কয়েকটা বলে দিচ্ছি তাহলে হয়ে যাবে। যেমন সাপোজ এ বি থেকে নিতে পারবে কিনা দেখো। তাহলে আমি কি বলছি দেখো, যার থেকে রক্ত নিবে তার অ্যান্টিজেনটা হিসাব করবা। দেখো তুমি বি থেকে রক্ত নিবে না, বি এর অ্যান্টিজেন কি বি না, ওকে, তাহলে তুমি ধরে রাখো বি এর অ্যান্টিজেন হচ্ছে বি। এবার কে নিবে, তুমি নিবা, তাহলে তুমি হচ্ছে এ। তাহলে তোমার রক্তরসের অ্যান্টিবডির নাম কি বি না। দেখো এটার অ্যান্টিজেন বি আর এটার অ্যান্টিবডি বি, মিলে গেছে না। তা আমি বলছি না মিলে গেলে মিলা যাবে না, তার মানে একে রক্ত দিতে পারবে না, কখনো বি একে রক্ত দিতে পারবে না, কারণ বি এর যে অ্যান্টিজেন বিটা, বি এর অ্যান্টিজেন কি বি না, আর এর অ্যান্টিবডি হচ্ছে কি বি। এই বি মিলে গেছে, তো আমি কি বলছি মিলা যাবে না, মিলে গেলে সমস্যা। তাহলে বি কখনো একে দিতে পারবে না, বি কখনো কিতে দিতে পারবে না, একে দিতে পারবে না। সেম ভাবে তুমি এ বি দেখো, এ বি এর দুই ধরনের অ্যান্টিজেন আছে, এ আর বি। দেখো এই বি মিলে গেছে, তাহলে দেখো অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিলে গেছে, তাহলে এও একে রক্ত দিতে পারবে না। এবার আসো ও একে রক্ত দিতে পারবে কিনা দেখো। ও এর তোমরা জানো কোনো অ্যান্টিজেন নাই, এখন ও এর যেহেতু অ্যান্টিজেন নাই, তাহলে নাইয়ের সাথে এই বি এর আমরা কি মিলবে, এখানে তো কোনো মিলই নেই, তার মানে এখানে মিলতেছে না, বিদায় ও একে রক্ত দিতে পারবে। দেখো কেন, ও এর অ্যান্টিজেন নাই, তাহলে না থাকলে এটার সাথে তো এটা মিলার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটার সাথে এটা মিলার কোনো প্রশ্ন আছে নাই তো ভাই, এখানে তো মিলবে কোত্থেকে। তাহলে সুন্দর করে ও একে দিতে পারবে, তার মানে এ কার থেকে নিতে পারবে, একটা আমরা বুঝে গেছি ও থেকে নিতে পারবে। এখন এ থেকে নিতে পারবে কিনা, কারণ আরেকটাই আছে শুধু, সেটা হচ্ছে এ।
আমি যদি এখানে এ লিখি, আমি যদি এই জায়গায় এ লিখি, এর অ্যান্টিজেন কি এ, আবার এই এর অ্যান্টিবডি কি বি, মিলছে? মিলে নাই। দেখো অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিলে নাই, আমি বলছি মিলা যাবে না, তো মিলে নাই, তাহলে সুন্দর করে এর থেকেও নিতে পারবে। তাহলে কে কার থেকে নিতে পারবে সেটা তুমি এভাবেই বুঝবা। খেয়াল রাখবা, যার থেকে রক্ত নিবা তার অ্যান্টিজেনের সাথে যে রক্ত নিবে তার অ্যান্টিবডি মিলাবা। বুঝছো? মিললে সমস্যা, রক্ত দিতে পারবে না, কিন্তু না মিললে রক্ত দিতে পারবা। তাই আমি বলছি কি মিলা যাবে না, মিললে রক্ত দিতে পারবে না, না মিললে তুমি রক্ত দিতে পারবে। এই জন্য এ শুধুমাত্র ও থেকে নিতে পারবে, এ থেকে নিতে পারবে, আর কারো থেকে নিতে পারবে না। সেমভাবে তুমি বি এর ক্ষেত্রে দেখো, দেখবা যে বি সবসময় দেখবা যে বি থেকে নিতে পারবে, বি সবসময় বি থেকে নিতে পারবে, ও থেকে নিতে পারবে। সেম এরকম ঘটনা ঘটবে। আর তুমি যদি এ বি এর ক্ষেত্রে দেখো, এ বি কিন্তু দেখবা এ থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে, এ বি থেকেও নিতে পারবে, ও থেকে, সবার থেকে নিতে পারবে। কেন জানো? কারণ এ বি এর কোনো অ্যান্টিবডি নাই। তো অ্যান্টিবডি না থাকলে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কখনো মিলার প্রশ্নটা থাকবে? এ বি এর তো অ্যান্টিবডি নেই রক্তরসে, তাহলে মিলবে কখনো? মিলবে তো না। তো না মিললে সে সবার থেকেই নিতে পারবে। এই জন্য এ বিকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, যেহেতু সে সবার থেকে নিতে পারবে। দেখো সার্বজনীন গ্রহীতা, কেন সার্বজনীন গ্রহীতা? কেন এ বি সবার থেকে নিতে পারবে। আমরা পজিটিভ নেগেটিভও আসবো, ওখানেও আমরা জিনিসগুলো ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। আগে এটা প্রাইমারি লেভেলে এটা বুঝো। তাহলে এ বিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কি জন্য? কারণ ও সবার থেকে নিতে পারবে। সমস্যা বাদে ওতে, ও ব্লাড গ্রুপ যারা, তারা সবার থেকে নিতে পারে না। কেন নিতে পারবে না? এই লাইনটাই মিলাবা, তাহলে তুমি বুঝে যাবে। সেম সব ক্ষেত্রে এই লাইনটা মিলাবা, তাহলে তুমি বুঝতে পারবে ও কেন সবার থেকে নিতে পারবে না। ও শুধুমাত্র ও থেকে নিতে পারবে। ও শুধুমাত্র কার থেকে নিতে পারবে? ও থেকে নিতে পারবে, ও আর কারো থেকে নিতে পারবে না। এটা কারণটা এটা মিলাবা, দেখবা যে ও এর দুই ধরনের অ্যান্টিবডি থাকে, এ বি। সো এর ক্ষেত্রেও মিলে যাওয়ার চান্স আছে, এর ক্ষেত্রেও মিলে যাবে, বি দিলেও মিলে যাবে, এ বি দিলেও মিলে যাবে। তাই এদের থেকে না নিতে পারবে না, ও শুধুমাত্র ও থেকে নিতে পারবে। ও শুধুমাত্র কার থেকে নিতে পারবে? ও থেকেই নিতে পারবে। এই লাইনটা জাস্ট মিলাবা, তাহলেই হয়ে যাবে। আবার দেওয়ার বেলায় দেখবা ও কারোর থেকে তেমন নিতে না পারলেও, শুধু ও থেকে নেওয়া ছাড়া কারোর থেকে নিতে না পারলেও ও আবার সবাইকে দিতে পারবে। ও দেখবা এ কেও দিতে পারবে, ও বি কেও দিতে পারবে, ও এ বি কেও দিতে পারবে, ও ও কেও দিতে পারবে। এজন্য ওকে বলা হয় সার্বজনীন দাতা। ওকে বলা হয় সার্বজনীন দাতা। আচ্ছা, কেন ও সবাইকে দিতে পারবে সেটার ব্যাখ্যা তোমরা এই লাইনটা দিয়ে দিবা। কারণ ও এর কোনো অ্যান্টিজেন নাই। তাহলে ও এর যদি অ্যান্টিজেন না থাকে, তাহলে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কখনো মিলার প্রশ্ন থাকবে? অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি কখনো মিলার প্রশ্ন থাকবে? থাকবে না। তাহলে এই জন্য ও সবাইকে দিয়ে দিতে পারবে, কোনো অ্যান্টিজেন নাই যে। এই জন্য ও একেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বিওকে দিতে পারবে। তো অনেক সময় পরীক্ষায় আসে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন দাতা। এটা হচ্ছে প্রাইমারি লেভেলের, যেগুলো আমরা জানি। আমরা এখন কিন্তু আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করি নেই, আমরা এখন ওখানে যাই নেই। গেলে ওখানেও একটু দেখা যাবে কে সার্বজনীন দাতা। এ বি হবে, তবে এ বি পজিটিভ নাকি নেগেটিভ সেটাই আসবে। ওই হবে সার্বজনীন দাতা, বাট ও পজিটিভ নাকি নেগেটিভ এটা আসবে। এ বি হবে, তবে এ বি পজিটিভ নাকি নেগেটিভ সেটা হবে। কারণ আমরা এখন আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমে যাই না, আমরা কিন্তু এ বিওতে আসি। কারণ এটা 1901 সালের ঘটনা, 1901 সালের ঘটনা। সো আশা করি কে কাকে দিতে পারবে, নিতে পারবে, সেটা প্রাইমারি লেভেলে আমরা ক্লাস 9-10-এ তোমরা হয়তো পড়ছো এতটুকু, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা পারবা। আশা করি তোমরা কি করবা, এতটুকু পারবা। আশা করি তোমরা এতটুকু পারবা। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা কি আমাকে বলতে পারবা এই যে এর যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা না আমরা নাম দিচ্ছি এ, কিন্তু বাস্তবে এটা তো একটা কেমিক্যাল। ঠিক বি এর যে অ্যান্টিজেন বি, এটার নাম বি দিছি, বাট এটা বাস্তবে তো একটা কেমিক্যাল। ঠিক এ বি এর যে দুই ধরনের অ্যান্টিজেন আছে এ বি, এগুলোতে এ বি নামে না দিছি, বাট এগুলোতে অ্যান্টিজেন, মানে এগুলো হচ্ছে কেমিক্যাল। এখন এই কেমিক্যালটা কি দিয়ে তৈরি সেটা তোমরা আমাকে বলতে পারবা? মানে প্রশ্নে অনেক সময় পরীক্ষা এটা আসে যে এ বিও ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেনগুলো থাকে এগুলার কেমিক্যালটা কি, সেটা কি কার্বোহাইড্রেট, সেটা কি প্রোটিন, সেটা কি লিপিড? তোমরা কি আমাকে বলতে পারবা যে এই যে এ ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপের যে বি অ্যান্টিজেন,
এ বি ব্লাড গ্রুপের যে এ এবং বি অ্যান্টিজেন, এই যে এ বি যে অ্যান্টিজেনগুলা, এগুলা কি দিয়ে তৈরি, কোন কেমিক্যাল দিয়ে তৈরি? তোমরা কি আমাকে একটু কমেন্টে বলতে পারবা? এগুলা কি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, এগুলা কি প্রোটিন দিয়ে তৈরি, নাকি এগুলা লিপিড দিয়ে তৈরি? এটা কিন্তু এমসিকিউতে আসে। দেখি বলো তো, কেউ পারো কিনা দেখি। তোমরা একটু আমাকে কমেন্টে বলো। ওকে, দেখো ব্যাপারটা অনেকে আনসার দিবা হয়তো যে এগুলাকে ভাইয়া কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট মানে শর্করা দিয়ে তৈরি, এই অ্যান্টিজেন বি অ্যান্টিজেন শর্করা দিয়ে তৈরি। এটা হয়তো মুখস্থ করবা স্বাভাবিক, কারণ এটা এমসিকিউতে আসবে যে এগুলো কোন কেমিক্যাল দিয়ে তৈরি। বাট এগুলোর আনসারটা আমি একটু বিস্তারিতভাবে দিব। যেমন দেখো, আমি যদি বলি এরকম, যে নর্মালি যে এ বি অ্যান্টিজেনগুলা এগুলা কিভাবে আসে বা এগুলো কোন কেমিক্যাল দিয়ে কিভাবে বুঝবো, সেটাই আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, তোমরা জানো অ্যান্টিজেনগুলো থাকে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে। তো নর্মালি আমরা যখন মায়ের গর্ভে থাকি মানে আমাদের যে লোহিত রক্তকণিকাগুলো থাকে, তখন ওই লোহিত রক্তকণিকাগুলো কিন্তু অপরিণত অবস্থায় থাকে। এগুলোকে আমরা ইম্যাচিউর রেড ব্লাড সেল বলি। যখন আমরা গর্ভে থাকি, ইম্যাচিউর রেড ব্লাড সেল বা ভ্রূণ অবস্থায় থাকি, তখনকার যে লোহিত রক্তকণিকাগুলো গর্ভে যখন থাকো, তখন যে লোহিত রক্তকণিকাগুলো থাকে, ওই লোহিত রক্তকণিকাগুলো কিন্তু ইম্যাচিউর মানে অপরিণত। তোমরা জানো লোহিত রক্তকণিকার দুইটা ফর্ম, একটা হচ্ছে পরিণত ফর্ম আর একটা হচ্ছে অপরিণত ফর্ম। অপরিণত ফর্মে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নাই। এই জন্য তোমরা পড়ে থাকো পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, বাট অপরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আছে যখন গর্ভে থাকো, ওখানে তখন নিউক্লিয়াস থাকে। এবং মনে রাখবা, আমাদের রক্তের যে অ্যান্টিজেনের কথা বলি, আমরা অ্যান্টিজেনের কথা বলি, বি অ্যান্টিজেনের কথা বলি, কিন্তু যখন তুমি এভাবে গর্ভে থাকো তখন অ্যান্টিজেন অ্যাকচুয়ালি এ বি কোনো অ্যান্টিজেন থাকে না। অ্যাকচুয়ালি সবগুলো অ্যান্টিজেনের একটা কমন একটা অ্যান্টিজেন, যেটার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। নট এ নট বি। কখন? যখন তুমি এখনো জন্ম হও নেই, তুমি এখনো জন্ম হও নেই, তুমি এখনো মায়ের পেটে, তারপর তুমি আস্তে আস্তে বের হবা। মায়ের পেট থেকে বের হওয়ার সময় এই এইচ অ্যান্টিজেনটা আর এইচ অ্যান্টিজেন থাকে না, এটা কনভার্ট হয়ে ওই যে এ ব্লাড গ্রুপের অধিকারী সে এ অ্যান্টিজেনে হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। যে বি ব্লাড গ্রুপের অধিকারী তার ক্ষেত্রে বি অ্যান্টিজেনে কনভার্ট হয়ে যায়। আর যে কোনো অ্যান্টিজেনের অধিকারী না, মানে ও ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে এই এইচ অ্যান্টিজেনটা কনভার্টই হয় না। তারপরে তুমি যখন মায়ের পেটে থাকো, জন্ম হও নেই, তখন নর্মালি সব লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, সব আরবিসির ঝিল্লিতে এইচ অ্যান্টিজেন আছে। কিন্তু তুমি যখন আস্তে আস্তে জন্মগ্রহণ করবা, মানে ভূমিষ্ঠ হবা, ধরে নাও তুমি এ ব্লাড গ্রুপের অধিকারী, তাহলে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে এ অ্যান্টিজেন হয়ে যায়। যারা বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে বি অ্যান্টিজেন হয়ে যায়। তার মানে এটা কোন ব্লাড গ্রুপ? এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে। আর এটা কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে? এটা হচ্ছে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে। আর যারা এ বি তাদের ক্ষেত্রে তো বুঝতেছ, যারা এ বি তাদের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা এতেও কনভার্ট হয়, বিতেও কনভার্ট হয়। এটা কাদের ক্ষেত্রে? এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে। আর যারা ও ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা কোনো কনভার্ট হয় না, এইচ অ্যান্টিজেনে কোনো কনভার্সন ঘটে না, নো কনভার্সেশন। তারা হচ্ছে ও ব্লাড গ্রুপের অধিকারী। এজন্য আমরা ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে পড়ি নো অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেন নাই। কারণ তাদের যে ব্লাড গ্রুপের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যে এইচ অ্যান্টিজেনটা থাকে, এটা কনভার্ট হয় না। কনভার্ট না হওয়ার কারণে আমরা বলি ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। দেখো এখানে এইচ অ্যান্টিজেনটা হয়েছে বিধায় ব্লাড গ্রুপে অ্যান্টিজেন পাইছি,
এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে বি অ্যান্টিজেন হয়েছে বিদায় বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন পাইছি আমরা বলি। আর এইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে এ আর বি দোনোটাতে কনভার্সন হয়েছে বিদায় আমরা বলি এ বি ব্লাড গ্রুপ পাইছি। আর এইচ অ্যান্টিজেনটা কোনো কনভার্সন হয় নাই বিদায় আমরা বলি ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। তো এখানে অ্যাকচুয়ালি সব কিছুর প্রিকারসর হচ্ছে মেইন কমন থিং হচ্ছে এইচ অ্যান্টিজেন। এখন এইচ অ্যান্টিজেন এ হয়েছে, এইচ অ্যান্টিজেন বি হয়েছে, এইচ অ্যান্টিজেন এ বি দোনোটা হয়েছে, এইচ অ্যান্টিজেন কোনো অ্যান্টিজেন হয় নাই, কনভার্সন হয় নাই, এগুলোর সব কিছু নিয়ন্ত্রণ করবে কে? জিন। তার মানে ক্রোমোজোমে যে জিন আছে এই জিনগুলাই কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। এখানে কিন্তু জিনের খেলা আসবে, এখানে আমরা ক্রস করাবো, জিনের খেলা আসবে, কারণ এরকম প্রশ্ন আসে তোমাদের। তো জিনের খেলা বোঝার আগে তোমাকে আগে এই জিনিসগুলো বুঝতে হবে। তো ব্যাপারটা আমি বুঝাচ্ছি, একটু বুঝাচ্ছি, দেখো ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি। ধরে নাও এটাই হচ্ছে আমার আরবিসি, এটা হচ্ছে আমার আরবিসি, এটা হচ্ছে আরবিসির ঝিল্লি, হ্যাঁ এগুলো হচ্ছে আর এটা হচ্ছে আরবিসির ঝিল্লি, এটা হচ্ছে আরবিসির ঝিল্লি। এবং এই আরবিসি যেহেতু আমরা বলবো, মনে রাখবা এই আরবিসি কিন্তু অপরিণত আরবিসি। অপরিণত মানে বুঝো তো, মানে ম্যাচিউর না, এই জন্য আমরা বলবো এর কিন্তু নিউক্লিয়াস থাকবে। মনে রাখবা ম্যাচিউর আরবিসিতে কিন্তু, ইম্যাচিউর আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে, তাই এখানে কিন্তু নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে তোমার ওই যে মায়ের পেটে অবস্থার কথা বলতেছি, তুমি এখনো মায়ের পেটে। এখন এই নিউক্লিয়াসের একটা ক্রোমোজোম আছে, নিউক্লিয়াসে তো ক্রোমোজোম থাকবে এটা জানো। এখন এই ক্রোমোজোমে, আমি ক্রোমোজোমটা অন্য কালার দেই, এখানে একটা ক্রোমোজোম আছে। এখন এই ক্রোমোজোমে এখানে একটা জিন আছে, ধরে নাও এই জায়গায় একটা জিন আছে, এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় একটা কি আছে, জিন আছে। এই জিন, তোমরা জানো জিন প্রকাশিত হয় তখন যখন এনজাইম প্রোডাকশন হয়। তাহলে এই জিন একটা এনজাইম প্রোডাকশন করবে, এই জিন একটা কি করবে, এনজাইম প্রোডাকশন করবে। কি এনজাইম সেটা আমরা দেখব। তার আগে তোমাদেরকে জানতে হবে এই যে আরবিসি এর ঝিল্লি দেখতেছ, আরবিসি এর ঝিল্লিতে একটা কেমিক্যাল থাকে, আরবিসি এর ঝিল্লিতে এরকম একটা কেমিক্যাল থাকে। এই কেমিক্যালটার নাম হচ্ছে অলিগোস্যাকারাইড। তোমরা অলিগোস্যাকারাইড শব্দটা যদি না জানো তাহলে এতটুকু মনে রাখতে পারো, অলিগোস্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট। জাস্ট এটাই মাথায় রাখো, অলিগোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে আমাদের প্রত্যেকের আরবিসির ঝিল্লিতে এই অলিগোস্যাকারাইডটা থাকে এবং এটা কার্বোহাইড্রেট, এটা মাথায় রাখো। এখন এখানকার যে জিনটা আছে, এই জিন একটা এনজাইম তৈরি করবে। কি এনজাইম? এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফেরেজ। এই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফেরেজ। এখন তোমরা বলবা ভাইয়া ট্রান্সফেরেজ তো বোঝা যায়, কারণ এটা ট্রান্সফার করবে। নামের শেষে এজ আছে তাহলে এটা কিন্তু এনজাইম, নামের শেষে এজ থাকলে এটা কি বলে, এনজাইম। ট্রান্সফারেজ বলতেছে এটা ট্রান্সফার করবে। কি ট্রান্সফার করবে? ফুকোজ। ফুকোজ মনে রাখবার, নামের শেষে যদি ওস দেখো এটা একটা শর্করা, মানে কার্বোহাইড্রেটকে বোঝাচ্ছে। ফুকোজ, নামের শেষে ওস আছে, ওস মানে কি, শর্করা। তাহলে এই ফুকোজ ট্রান্সফারেজ এনজাইমটা কি করবে, ফুকোজকে ট্রান্সফার করবে। ফুকোজ ট্রান্সফারেজ এনজাইমটা কাকে ট্রান্সফার করবে? ফুকোজকে। এটা কার্বোহাইড্রেট কোথায় ট্রান্সফার করবে? এই অলিগোস্যাকারাইডে। তাই দেখো এই অলিগোস্যাকারাইডে আমরা একটা কি পেয়ে গেছি, ফুকোজকে ট্রান্সফার করে দিছি। এফ দিয়ে কি বোঝাচ্ছে? ফুকোজের এফ। ফুকোজ ফর কার্বোহাইড্রেট। তাহলে অলিগোস্যাকারাইডটাও কার্বোহাইড্রেট, ফুকোজটাও কার্বোহাইড্রেট। এই পুরা জিনিসটাকে কি বলে? এই পুরা জিনিসটাকে কি বলে? এই পুরা জিনিসকে কি বলে? এই পুরা জিনিসকে বলা হয় এইচ অ্যান্টিজেন। এটাকেই আমরা বলি এইচ অ্যান্টিজেন। তার মানে এখন তোমরা বুঝতে পারছো যে ভাইয়া এইচ অ্যান্টিজেনটা কি। এইচ অ্যান্টিজেনটা হচ্ছে অলিগোস্যাকারাইড প্লাস ফুকোজ। ফুকোজও কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইডও কার্বোহাইড্রেট। তাহলে এই অ্যান্টিজেন পুরাটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট। এইচ অ্যান্টিজেন পুরাটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা আমাদের প্রত্যেকেরই থাকে, যে ব্লাড গ্রুপের অধিকারী হও না কেন, তুমি যখন ভূমিষ্ঠ হও নাই সেই মুহূর্তে সবারই কিন্তু এইচ অ্যান্টিজেন থাকবে ঝিল্লিতে। কিন্তু
এক একজনের ক্ষেত্রে এক এক ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই এইচ অ্যান্টিজেনটা পরবর্তীতে কনভার্ট হয়ে যায়। কি রকম? যেমন ধরো এ ব্লাড গ্রুপের অধিকারী, তাহলে আমি এখানে জাস্ট দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এ ব্লাড গ্রুপধারী আমাদের ব্যক্তির, এখানে আমি লিখে দিচ্ছি এ, হ্যাঁ, এ ব্লাড গ্রুপের ব্যক্তির আরবিসি এর ঝিল্লি, মানে আরবিসি এর কি, আরবিসি এর ঝিল্লি। এখন আমি বলছি না এইচ অ্যান্টিজেন সবারই থাকবে, তার মানে এই জিনিসটা সবারই থাকবে, তুমি এ হো, বি হো, এ বি হো, ও হো, সবারই কিন্তু এইচ অ্যান্টিজেন থাকবে। তার মানে এই এ ব্লাড গ্রুপেরও এটা আমি থাকবে কোনো এক সময়, আমি ধরে নিলাম এই যে থাকবে বিদায় আমি এই জিনিসটা এখানেও সেম কপি করতেছি। এই যে এইচ অ্যান্টিজেনটা থাকবে বিদায় আপনি বলছেন ভাইয়া থাকবে, তাই আমি এটা কপি করতেছি, এই এ ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন আছে, থাকবে। কিন্তু এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে একটু আগে পড়াইছি এ অ্যান্টিজেন হয়ে যাবে। তাহলে এটা এখন এইচ অ্যান্টিজেন, তার মানে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেন তো থাকবে না এরকম, এটা কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে কি হবে, এ হবে। এখন দেখতে হবে এখানে আসলে কি ঘটনা ঘটছে, যে এই এইচ অ্যান্টিজেনটা কিভাবে কনভার্ট হয়ে এ হয়েছে। চলো দেখি, সেটা হচ্ছে সব ঘটনা কে করবে, ক্রোমোজোম। এখানে এভাবে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আমি নিলাম, কারণ তোমরা জানো জিন জোড়ায় জোড়ায় থাকে, এভাবে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম নিলাম। এইখানে কিছু জিন আছে, এখানে যে জিনটা থাকবে তোমরা জানো এখানেও সেম জিনটা থাকবে, কারণ নির্দিষ্ট লোক আছে একই জিন থাকে, তাহলে এখানে যে জিনটা থাকবে এখানেও সেই জিনটা থাকবে, তোমরা একে পড়ে আসতেছ। আমি এই জিনটার নাম দিলাম, খেয়াল করবা যেহেতু এটা এ ব্লাড গ্রুপ, ভাই এটা কোন ব্লাড গ্রুপ, এ, তাহলে এই জিনটার নাম দিলাম আই এ। এই জিনটাও তাহলে কি হবে খেয়াল করবা, এই জিনটাকে আমি দিলাম আই এ। আচ্ছা বাইরে লিখলাম না, এটা ভিতরে লিখি, দেখো এটা একটু ভিতরে লিখি, আই এ। কেন দিছি, কারণ এ ব্লাড গ্রুপ। আই দিয়ে কি বোঝাচ্ছে, আই দিয়ে বোঝাচ্ছে ইমিউনো অ্যাগ্লুটিনোজেন, অ্যান্টিজেনের আরেক নাম হচ্ছে ইমিউনো, আই দিয়ে বোঝাচ্ছি ইমিউনো অ্যাগ্লুটিনোজেন, এটার আরেক নাম হচ্ছে অ্যান্টিজেন। তার মানে অ্যান্টিজেন যে কথা, ইমিউনো অ্যান্টিজেন একই কথা, তাই এখানে আমরা আই শব্দটা আনছি। আর এ কেন দিছি, কারণ এ ব্লাড গ্রুপ। তো ধরে নাও এখানে যে অ্যান্টিজেনটা আছে এটাও প্রকট, তাহলে 100% এখানে আমরা অ্যান্টিজেন পাবো। তাহলে খেয়াল করো, যদি এটাও প্রকট হয়, প্রকট দেখতেছো বড় হাতের আই ইউজ করতেছি, তাহলে 100% আমরা এই এইচ অ্যান্টিজেনটাকে অ্যান্টিজেন বানাইতে পারবো। আচ্ছা ভাই এরকম না হয়ে যদি এরকম হয়, একটা প্রকট দেন আর একটা প্রচ্ছন্ন দেন, এরকম হইলেও প্রকটটা সবসময় প্রকাশ পায়, প্রচ্ছন্নটা প্রকাশ পায় না, তাই এটার ক্ষেত্রেও কিন্তু 100% অ্যান্টিজেন পাবে। তার মানে আমি আইএ দিতে পারি অথবা আই দিতে পারবে, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রস যখন করাবা তখন তুমি বুঝবা বাচ্চাগুলা কোন ব্লাড গ্রুপের অধিকারী হবে। তুমি ধরো একটা এ ব্লাড গ্রুপের সাথে বি ব্লাড গ্রুপের ক্রস করাইছ, তার বাচ্চাগুলা কি হবে, কোন ব্লাড গ্রুপের, সেটা বুঝতে হলে তোমাকে এই জিনোটাইপগুলো বুঝতে হবে। মনে রাখবে এটা কিসের জিনোটাইপ, এ ব্লাড গ্রুপ, লিখে ফেলো, এটা হচ্ছে এ ব্লাড গ্রুপের জিনোটাইপ, লিখে ফেলো। এ ব্লাড গ্রুপের জিনোটাইপ এরকম হইতে পারে আইএ দোনোটাই প্রকট, অথবা একটা প্রকট একটা প্রচ্ছন্ন, মানে ছোট হাতের আই, প্রচ্ছন্ন না, প্রকটটা থাকলেই তো প্রকাশ পায়, মেন্ডেল তো সেটাই বলছে। তাহলে এ ব্লাড গ্রুপের জিনোটাইপ দুই ধরনের, হয় আইএ, না হয় আই মানে প্রচ্ছন্ন, দোনোটা হইতে পারে না, তোমরা এটা লিখে ফেলো, এটা আমরা ক্রস করাইতে লাগবে। এখন দেখো, তার মানে এখানে যে প্রকট জিনটা আছে এটা একটা এনজাইম তৈরি করবে না, এই এটা একটা কি তৈরি করবে, এনজাইম। আর এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হচ্ছে নাগা। হোয়াট ইজ নাগা মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিনোডোস ট্রান্সফেরেস। ব্যাপারটা আমি বুঝাচ্ছি, দেখো এন দিয়ে এন, অ্যাসিটাইলের এ, গ্লুকোজের জি, এদিকে যে এ আছে অ্যামিনিডোসের এ, তাহলে এটাকে সংক্ষেপে বলে নাগা, এটাকে সংক্ষেপে বলে কি, নাগা।
আর এটাকে ট্রান্সফারেজ, এই যে এস আছে নামের শেষে এস আছে এনজাইম, তাহলে কি ট্রান্সফার করে? এই নাগাকে ট্রান্সফার করে কোথায়? এই এইচ অ্যান্টিজেনে। তার মানে এখানে আমি সুন্দর করে কি লিখে দিব দেখো, নাগা। তার মানে বলো এতক্ষণে এটা শুধুমাত্র এইচ অ্যান্টিজেন ছিল। যখনই আমরা এই কার্বোহাইড্রেটটাকে, এটাও কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটাকে আমি এখানে ট্রান্সফার করে দিলাম এই দুইটা জিনের কারণে, তখন এটা আর এইচ অ্যান্টিজেন থাকবে না, তখন এটাই হচ্ছে এ অ্যান্টিজেন। তার মানে তুমি আমাকে বলো এ অ্যান্টিজেন কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? নাগাও কার্বোহাইড্রেট, ফুকোসও কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইডও কার্বোহাইড্রেট। তাহলে মনে রাখবা এ বি ও ব্লাড গ্রুপে যে এ বি অ্যান্টিজেনগুলো থাকে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। প্রমাণ পাইছো? এখানে নাগাটাও কিন্তু কার্বোহাইড্রেট, অ্যান এসিটাইল গ্লুকোসামিনোডোজ, নামের শেষে ওজ আছে, ওজ থাকলে কার্বোহাইড্রেট। এই এনজাইমটা এটাকে এখানে ট্রান্সফার করে, এটা হয়ে গেছে অ্যান্টিজেন। এই জন্য এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা পাই অ্যান্টিজেন। সেম ভাবে এটাকে যদি বি ব্লাড গ্রুপ বানাইতে চাও, এ ব্লাড গ্রুপের জিনোটাইপ লিখছো না, ক্রস করানোর জন্য লাগবে এই জিনোটাইপগুলো লাগবে। ধরো না এবার এটাকে আমি বি ব্লাড গ্রুপ বানাইতে যাচ্ছি, তাহলে দেখো বি ব্লাড গ্রুপের জিনোটাইপ কি হবে? হয় আইবি হবে, একদম সোজা, একটা পাল্লা আরেকটা সোজা, অথবা এরকম হবে আইবিআই। তাহলে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রেও এরকম। তাহলে ধরো না আমি যদি এখানে এবার আইবি দিই, এখানে যদি আইবি দিই এরকমও দিতে পারো, এরকমও দিতে পারো। তাহলে এখানে আর সেম এনজাইম তৈরি করবে না, আরেকটা এনজাইম তৈরি করবে, সেটার নাম আমি বলছি, সেটার নাম একদম সোজা, সেটার নাম হচ্ছে গ্যালাক্টোজ। তোমরা এটার নাম শুনছো? যে এনজাইমটা তৈরি করবে সেটার নাম হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। তার মানে এখন নামের শেষে এস আছে না, তাহলে এটা এনজাইমকে বোঝাচ্ছে ট্রান্সফার করবে। কি ট্রান্সফার করবে? গ্যালাক্টোজ। তোমরা জানো না গ্যালাক্টোজ একটা কার্বোহাইড্রেট, এটা তো জানো। তার মানে দেখো এবার নাগা না লিখে এখানে কি লিখবো? এইচ অ্যান্টিজেনে কি ট্রান্সফার করবে? গ্যালাক্টোজ। আর যখন গ্যালাক্টোজ ট্রান্সফার করবে তখন এটা আর এইচ অ্যান্টিজেন থাকবে না, এটা হয়ে যাবে বি অ্যান্টিজেন। তাহলে এটা হচ্ছে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে। তাহলে দেখো বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেনটাও কার্বোহাইড্রেট, ফুকোজ, অলিগোস্যাকারাইড, গ্যালাক্টোজ সব কার্বোহাইড্রেট, নামের শেষে কি আছে? ওস। আর বি ব্লাড গ্রুপের জিনোটাইপ হচ্ছে আইবিআই। মনে একবার এটা ক্রস করাতে লাগবে। তাহলে তোমরা বি অ্যান্টিজেনও বুঝে গেছো, এ অ্যান্টিজেনও চিনে গেছো। এখন যারা এ বি, এটাকে আমি এ বি বানাতে চাচ্ছি, জাস্ট একটা এ লাগাই দিব। তাহলে জিনোটাইপ কি হবে? একদম সোজা, এখানেও এ লাগাই দিবা, আইবি। এ বি এর ক্ষেত্রে এটা কখনো পসিবল না, এই জায়গাটা কখনো পসিবল না। এ বি এর ক্ষেত্রে সবসময় এ থাকতে হবে, আইবি থাকতে হবে, দোনোটাই থাকতে হবে, দুইটা ভিন্ন জিন থাকতে হবে, তখনই এ বি হইতে পারবে। তাই এটা আর পসিবল না, এখন এ বি এর ক্ষেত্রে তো বুঝতেই পারতেছো, এখানে আমাদের বোঝানোর কিছু নাই। এ বি এর ক্ষেত্রে এই বি অ্যান্টিজেনটাও থাকবে, তারপর দেখো এই বি অ্যান্টিজেনটাও থাকবে, তারপর এখানে এ অ্যান্টিজেনটাও থাকবে। এ অ্যান্টিজেন মনে আছে তো? এ অ্যান্টিজেন মানে হচ্ছে এই যে নাগা, এটা হচ্ছে এ অ্যান্টিজেন। দেখো এ বি এর ক্ষেত্রে এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে, তাই এটার নাম হয়ে যায় এ বি অ্যান্টিজেন দোনোটাই থাকবে, তাই এটা হয়ে যায় এ বি। আর জিনোটাইপ হচ্ছে। এবার আসো ও ব্লাড গ্রুপ, এটাকে আমি ও বানাবো। এখন ও ব্লাড গ্রুপ কখন হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। ও ব্লাড গ্রুপ তখনই হয় যখন আর কোনো প্রকট জিন না থাকে। মানে এরকম, এটাকে আমি বানাবো ছোট হাতের আই, মানে প্রচ্ছন্ন জিন, এটাকেও আমি বানাবো ছোট হাতের যাই। যখন দুইটা জিনই প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখনই একমাত্র ও ব্লাড গ্রুপ হয়। এই জন্য পৃথিবীতে ও ব্লাড গ্রুপের সংখ্যা কম, বিকজ খুব কম মানুষের ক্ষেত্রেই দুইটা জিন প্রচ্ছন্ন থাকে, খুব কম। তাই ও ব্লাড গ্রুপ আমরা রেয়ার বলি। তার মানে এখানে দেখবা, এখানে কিন্তু ছোট হাতের আই, এখানেও যে জিনটা থাকবে এটাও ছোট হাতের আই। এখন তুমি আমাকে বলো ছোট হাতের আই থাকা মানে হচ্ছে প্রচ্ছন্ন,
আর প্রচ্ছন্ন যদি থাকে তাহলে কোনো এনজাইম তৈরি হবে? নো এনজাইম। আর এনজাইম যদি তৈরি না হয় তাহলে এই এ অ্যান্টিজেন তো দূরের কথা, বি অ্যান্টিজেন তো দূরের কথা, শুধুমাত্র যে অ্যান্টিজেনটা থাকবে সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। তার মানে এই ক্ষেত্রে আমরা এইচ অ্যান্টিজেনকে কনভার্ট করে এ অ্যান্টিজেনও বানাইতে পারি না, বি অ্যান্টিজেনও বানাইতে পারি না। তাই আমরা ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলি শুধুমাত্র এইচ অ্যান্টিজেনটাই থাকে, কোনো অ্যান্টিজেন নাই। তাই এটার ক্ষেত্রে বলি নো অ্যান্টিজেন। দেখো এই জন্য আমরা যখন পড়ব বা তোমাদেরকে বলবে এ বি ও ব্লাড গ্রুপে যে এ বি অ্যান্টিজেনগুলো আছে এগুলো কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? কার্বোহাইড্রেট। প্রমাণ পাইছো? অলিগোস্যাকারাইড কার্বোহাইড্রেট, ফুকোজ কার্বোহাইড্রেট, যদি গ্যালাক্টোজ থাকে গ্যালাক্টোজও কার্বোহাইড্রেট, যদি নাগা থাকে নাগাও কার্বোহাইড্রেট। তাহলে এ বি ও ব্লাড গ্রুপে এ বি অ্যান্টিজেনগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, এটাই হচ্ছে আনসার। আর এটার একটা ব্যাখ্যা আমি দিছি উইথ জিনোটাইপ। তোমরা আমাকে বলো এতটুক বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো এবার আমরা একজন ব্লাড গ্রুপের সাথে আরেকজন ব্লাড গ্রুপের ক্রস করাবো, ক্রস করাই দেখবো কোন ব্লাড গ্রুপের বাচ্চা তৈরি করা যায়। মনে রাখবা জিনোটাইপ আমি এখানে দেখাই দিছি উইথ এক্সাম্পল, জিনোটাইপ এখানে দিয়ে দিছি চারোটা ব্লাড গ্রুপের। তো তোমরা আমাকে বলো এতটুকু যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এবার একজন এবি ব্লাড গ্রুপের সাথে একজন এবি ব্লাড গ্রুপ মহিলার সাথে একজন এবি ব্লাড গ্রুপ পুরুষের সাথে একজন এবি ব্লাড গ্রুপের মহিলার যদি ক্রস করায়, পরীক্ষা একটা প্রশ্ন আমি এরকম লিখো, প্রশ্নটা লিখো একজন এবি ব্লাড গ্রুপ পুরুষের সাথে যদি একজন এবি ব্লাড গ্রুপের মহিলার বিয়ে হয় তাহলে তাদের বাচ্চাগুলো এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রশ্নটা হচ্ছে এরকম লিখো, একজন এবি ব্লাড গ্রুপের পুরুষের সাথে একজন এবি ব্লাড গ্রুপের মহিলার যদি বিয়ে হয় তাদের বাচ্চাগুলা এবি হওয়ার চান্স কতটুকু? তাদের বাচ্চাগুলা এবি গ্রুপের হওয়ার চান্স কতটুকু? প্রশ্নটা লিখো, আমরা আনসার দিয়ে দিচ্ছি। মনে একবার আমি একটু আগে দেখাইছি এবি ব্লাড গ্রুপের জিনোটাইপ কীরকম, একটু আগে বলছি এবি ব্লাড গ্রুপের জিনোটাইপ কীরকম। একটা হচ্ছে আইএ আর একটা হচ্ছে আইবি। এখানেও সেম, একটা হচ্ছে আইএ আর একটা হচ্ছে আইবি। তাহলে এখানে গ্যামেট আলাদা করো, আমরা জানি ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এখানে আমরা দুই ধরনের গ্যামেট পাবো, একটা হচ্ছে আইএ একটা হচ্ছে আইবি, দুইটা শুক্রাণু পাবো। এখানে পাবো দুইটা ডিম্বাণু আইএ আইবি, দুইটা ডিম্বাণু পাবো। এদের মধ্যে যদি ক্রস করাও আইয়ের সাথে, আচ্ছা এটার সাথে একটু ক্রস করাও, ক্রস এভাবে না করে চেকার বোর্ড দিয়ে করাও, ক্রস এভাবে না করে চেকার বোর্ড দিয়ে করাও। তাহলে এখানে দাও আইএ, এখানে দাও আইবি, এখানে দাও আইএ, এখানে দাও আইবি। তাহলে ক্রস করাও আইএ 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 আইবি, ক্রস করাও আইএ আইবি আইএ আইবি আইবি আইবি। তাহলে ক্রস করাই বলো এই বাচ্চাটা কি হবে, এই বাচ্চাটা কোন ব্লাড গ্রুপে হবে? দোনোটা এ এ, একটু আমি বলছি দোনোটা যদি এ হয় তাহলে এই বাচ্চাটা হবে এ ব্লাড গ্রুপের অধিকারী। এই বাচ্চাটা দেখো আইএ আইবি দোনোটা, তাহলে দেখো এ বি, তাহলে এই বাচ্চাটা হবে এ বি ব্লাড গ্রুপের। এই বাচ্চাটাও সেম আইএ আইবি, তাহলে এই বাচ্চাটা হবে এ বি ব্লাড গ্রুপের। আর এই বাচ্চাটা দেখো দোনোটা বি বি, তার মানে শুধু বি অ্যান্টিজেনই আছে, তার মানে এই বাচ্চাটা হবে বি অ্যান্টিজেন। তাহলে দেখো যখন দুইজন এ বি ব্লাড গ্রুপের যাদের বিয়ে হয় তখন এ বি ব্লাড গ্রুপের বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো চারজনের মধ্যে চারজন, একজন দুইজন তিনজন, চারজনের মধ্যে যদি দুইজন এ বি হয় তাহলে 50% না? তাহলে আনসার হচ্ছে এ বি ব্লাড গ্রুপের হওয়ার সম্ভাবনা 50%। এগুলো পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসে ভাই, এগুলা ভর্তি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে। যে যখন একদম বিয়ে দিবা
তখন বলবে ওই ব্লাড গ্রুপের বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু। তুমি দেখো 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জনের মধ্যে 2 জনই হচ্ছে এবি, তাহলে 50% না? 100%-এর মধ্যে 50% না? 2 জনই 4 জনের মধ্যে। বলো এটা বুঝছো কিনা? এটা যদি বুঝছো বাকিগুলো তুমি নিজে নিজে ক্রস করাই বের করতে পারবা। তুমি একটা বুঝো, একটা বুঝলে বাকিগুলো তুমি নিজে নিজে ক্রস করে বুঝতে পারবা। তোমরা আগে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? বুঝছি বুঝছি, ওকে। হোমোস্যাপিয়েন্স বলছো, বুঝি নাই আগেরটা। কোনটা বুঝো নাই আমাকে আরেকবার বলো, কোনটা বুঝো নাই আরেকবার বলো, কি বুঝো নাই আরেকবার বলো। নাগা এর পূর্ণরূপটা আবার এন অ্যাসিটাইল গ্লুকোসামিনোডোজ। তোমাকে নাগা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট বুঝো। আগেরটা বুঝো, ওই নাগা টাগা কি জানো ওইটা আবার প্লিজ আগের বিষয়টা রিপিট করেন ভাইয়া। কোনটা? না নাগা নেহি সমঝা ভাই। নাগা তো একটা কেমিক্যাল, তোমাকে তো এটা মুখস্থ রাখতে হবে না। তুমি জাস্ট মাথায় রাখবা নাগা হচ্ছে একটা কেমিক্যাল। এই নাগাটা যদি তোমার এইচ অ্যান্টিজেনে যদি ট্রান্সফার করতে পারো তাহলে সেটা হয়ে যাবে অ্যান্টিজেন। আমার উদ্দেশ্য হচ্ছে এইচ অ্যান্টিজেনকে অ্যান্টিজেন বানানো। তাহলে এইচ অ্যান্টিজেন কখন হবে? যখন আমি নাগাটাকে ওই এইচ অ্যান্টিজেনে ট্রান্সফার করাইতে পারবো। নাগা মানে একটা কেমিক্যাল, মানে একটা কার্বোহাইড্রেট, এটা মাথায় রাখো। ফুল ফর্ম আমি লিখে দিয়েছিলাম, আবার এসে দেখিও, সমস্যা নাই। নাগাটাকে তুমি যখন এইচ অ্যান্টিজেন এবার সুন্দর করে ট্রান্সফার করে দিবা, এইচ অ্যান্টিজেন আর এইচ অ্যান্টিজেন থাকবে না, তখন এটা হয়ে যাবে। তারপর বি 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 অ্যান্টিজেনের ক্ষেত্রে আসো। এইচ অ্যান্টিজেনকে তুমি কিভাবে বি অ্যান্টিজেন পাবা? যখন তুমি গ্যালাক্টোজকে সুন্দর করে এইচ অ্যান্টিজেনে ট্রান্সফার করে দিবা, তখন সুন্দর করে এইচ অ্যান্টিজেনটা হয়ে যাবে বি অ্যান্টিজেন। তার মানে আমরা বলি না, মুখস্থ করি না অ্যান্টিজেন বি অ্যান্টিজেন। তোমাদেরকে চিনাইছি অ্যান্টিজেন কি বি অ্যান্টিজেন কি, এগুলো চিনাইছি। অনেকে বলে না অ্যান্টিজেন ভাই একটা কার্বোহাইড্রেট, বি অ্যান্টিজেন বলে একটা কার্বোহাইড্রেট, মুখস্থ করো না। আজকে তোমাদেরকে দেখাইছি আসলে কেমিক্যালগুলো কি, আসলেই কার্বোহাইড্রেট কিনা। আসলেই তো কার্বোহাইড্রেট। অলিগোস্যাকারাইড কার্বোহাইড্রেট, গ্যালাক্টোজ কার্বোহাইড্রেট, ফুকোজ কার্বোহাইড্রেট, নাগা কার্বোহাইড্রেট, পুরাটাই তো কার্বোহাইড্রেট। এগুলো দেখাইছি। আমার উদ্দেশ্য ছিল এইচ অ্যান্টিজেনকে অ্যান্টিজেন বানানো, তাহলে তুমি অ্যান্টিজেন চিনে গেছো। এইচ অ্যান্টিজেনকে বি অ্যান্টিজেন বানানো, তাহলে তুমি বি অ্যান্টিজেন চিনে গেছো। বি অ্যান্টিজেন চিনলেই তো হয়েছে, আর কি? বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? এই বলো বুঝা গেছে কিনা? বুঝছি। শাহরিয়ার আহমেদ বল বুঝছি। নাগা বললাম না, এখন বললাম তো, আবার বুঝি নাই বলতেছো মানে বুঝলাম না। নাগা বললাম তো এখন, ক্লিয়ার। কিভাবে বুঝাবো তোমাদেরকে? আর নাগা তো বললাম, আবার বলতেছো নাগা টাকা বুঝি নেই। তুমি গ্যালাক্টোজ বি 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 অ্যান্টিজেন যেটা কিভাবে পাইছি, গ্যালাক্টোজকে ট্রান্সফার করছি না, অ্যান্টিজেনকেও আমরা নাগাটাকে ট্রান্সফার করছি। নাগা একটা কেমিক্যাল, ফুল ফর্ম আর কি, একটা ফুল ফর্ম। নাগা মানে এন অ্যাসিটাইল, এন দিয়ে এন, অ্যাসিটাইল দিয়ে এ, জি দিয়ে গ্যালাক্টো, এ দিয়ে অ্যামিনোডোজ, এন অ্যাসিটাইল গ্যালাক্টো অ্যামিনোডোজ। আর কিভাবে বুঝতাম বলো? এই নাগাটাকে আমরা যদি এইচ অ্যান্টিজেনে কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে অ্যান্টিজেন। আর গ্যালাক্টোজ নাগা না পাঠাইয়া যদি আমরা গ্যালাক্টোজকে পাঠাই তখন এটা হয়ে যাবে বি অ্যান্টিজেন। আর কিভাবে বুঝাইতাম বলো? নাগা তোমাকে কি এটা কি আরো ডিপে গিয়ে বুঝাইতাম? এটাই তো বুঝতেছো না, ডিপে গিয়ে কি বুঝাইতাম? শেষ। তোমরা বুঝতে পারছো ঘটনাগুলো কি? তো তোমাদেরকে কখনো যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কি দিয়ে তৈরি, বলবা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। ওকে, আর বেশি বুঝাতে হবে না, বেশি বুঝলে সমস্যা। আর এই ক্রসগুলো করতে পারবো আশা করি। বাচ্চা হওয়া এবি ব্লাড গ্রুপ দাঁড়িয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু? 50%। সবগুলো নিজে ক্রস করবা, ক্রস করে দেখবা। কিউরিসিটি এগুলো তুমি নিজে করলে তুমি নিজেই বুঝতে পারবা যে কাহিনীগুলো কি। হ্যাঁ, তোমার নিজ থেকে করার একটা কি থাকবে, কিউরিসিটি থাকবে। ওকে, দেখো লাগবে কিন্তু এগুলা, আমি এমনি পড়ে নিই। ওকে, শেষ আমাদের এবিও ব্লাড গ্রুপ শেষ। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, না জানলেই নয়, সেটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের অনেক বছর পর, অলমোস্ট 40 বছর পর, 1940
একজন বিজ্ঞানী, ওই আগের বিজ্ঞানী যার নাম হচ্ছে কার্ল ল্যানেস্টার, দেখো উনি আগের বিজ্ঞানী, তবে আগের বিজ্ঞানীর সাথে এবার একজন নতুন বিজ্ঞানী যোগ হয়েছে, উনার নাম হচ্ছে উইনার। এই দুইজন বিজ্ঞানী RH ব্লাড গ্রুপ সিস্টেমটা আবিষ্কার করছে, যেটা যেটা আমাদের অবশ্যই জানতে হবে, না জানলে নয়। RH ব্লাড গ্রুপ সিস্টেম মানে ABO ব্লাড গ্রুপের পর এটা আবিষ্কার হয়েছে 1940 সালে, 40 বছর পর। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে কিভাবে আবিষ্কার করছে। ওনাদের আবিষ্কারটা আমি তোমাদের সামনে তুলে ধরতেছি, দেখে নাও। ওনারা কি করছে, একটা বানর নিছে, এদিক দিয়ে একটা বানর নিছে, এই বানরটার নাম হচ্ছে রেসার্স বানর। রেসার্স বানর, রেসাসের ইংরেজি নামটা জানতে পারো, রেসাসের ইংরেজি লিখে এভাবে RHESUS, রেসাস এভাবে লিখে। রেসাস বানর, এটা সাইন্টিফিক নেম মাথায় রাখবা, সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাকাকা মুলাট্টা, এটা হচ্ছে সাইন্টিফিক নেম। রেসার্স বানর নিছে উনি, আর এদিকে একটা খরগোশ নিছে উনারা আর কি, নট উনি, এদিকে একটা কি নিছে, খরগোশ নিছে। মনে রাখবা খরগোশ একটা আলাদা প্রজাতি, রেসার্স বানর একটা আলাদা প্রজাতি। বানরের সাথে খরগোশ কি সেম প্রজাতি? না। যেরকম মানুষ একটা আলাদা প্রজাতি, বানর একটা আলাদা প্রজাতি, মানুষ একটা আলাদা প্রজাতি, খরগোশ একটা আলাদা প্রজাতি, ঠিক রেসার্স বানর একটা আলাদা প্রজাতি এবং খরগোশ একটা আলাদা প্রজাতি। এখন উনারা কি করছে, এই রেসার্স বানরের যে রক্ত, এই রক্তগুলো খরগোশের দেহে প্রবেশ করছে। রেসার্স বানরের যে রক্ততে কোথায় প্রবেশ করছে? খরগোশের দেহে প্রবেশ করছে। এখন তোমরা জানো এটা যেহেতু বানর আর এখানে বানরের রক্ত আছে, তো রক্ততে কি থাকে, লোহিত রক্তের ঝিল্লিতে অ্যান্টিজেন। তার মানে এখানে আমি এই টার্মটা ইউজ করতে পারি, রক্ত দিচ্ছি মানে কি দিচ্ছি, অ্যান্টিজেন দিচ্ছি। কারণ রক্ততে কি থাকে, অ্যান্টিজেন থাকে, তো থাকে না। তার মানে রেসার্স বানরের রক্ত দিচ্ছি মানে কি, এই খরগোশটাকে অ্যান্টিজেন দিচ্ছি। সেম প্রজাতি না, কিন্তু ভিন্ন প্রজাতি। এখন তোমরা জানো এই খরগোশের জন্য এটা হচ্ছে বহিরাগত জিনিস, আমি একটু আগে শুরুর দিকেই বলেছি, বাইরে থেকে যা আসবে সেটা বহিরাগত জিনিস। তাহলে এই খরগোশের জন্য এই রেসার্স বানরের রক্ত বা তথা অ্যান্টিজেন এটা বহিরাগত জিনিস না। আর আমি বলছি যখন কোনো বহিরাগত জিনিস তোমার শরীরে প্রবেশ করবে, তখন তোমার শরীরের ইমিউনি সিস্টেম কি করবে, এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে যখন আমরা এটা খরগোশের রক্তে প্রবেশ করাইছি, তখন এই অ্যান্টিজেনটা যখন এখানে প্রবেশ করলো, এটা যেহেতু এর জন্য বহিরাগত জিনিস, স্বাভাবিক, এর রক্ত আর এর রক্ত সেম না, তো বহিরাগত যখন জিনিস, তখন এ কি করবে, এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে আমরা খরগোশের বডিতে কি তৈরি করলাম, কি তৈরি হইলো, এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইলো। খরগোশের এটার বিরুদ্ধে কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি করলো। এটা তো একদম কমন জিনিস, এটা তোমরা জানো। এখন চিন্তা করো আমরা কিভাবে বুঝবো যে এটার এগেনস্টে কোন অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। কারণ অন্য অন্য অ্যান্টিবডিও তৈরি হতে পারে, কারণ খরগোশের বডিতে কোনো একটা জীবাণু প্রবেশ করলে ওটার বিরুদ্ধেও তো একটা অ্যান্টিবডি তৈরি হবে। এটার এগেনস্টেই যে এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, এটা আমি কীভাবে বুঝবো? কারণ খরগোশের বডিতে জীবাণু প্রবেশ করলে জীবাণুটাও একটা আলাদা অ্যান্টিজেন না, তো এই অ্যান্টিজেনের জন্য একটা আলাদা অ্যান্টিবডি তৈরি হবে না। তো সেটা বোঝার জন্য আমরা একদম সিম্পল একটা মেথড ইউজ করতে পারি। এখান থেকে আমি অ্যান্টিবডিটা কালেক্ট করলাম, খরগোশের দেহ থেকে অ্যান্টিবডিটা কালেক্ট করলাম, এই অ্যান্টিবডিটা কালেক্ট করলাম, আর আমার কাছে তো রেসার্স বানরের রক্ত আছে মানে কি অ্যান্টিজেন আছে। তাহলে আমি এই অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেন কি করে দিলাম, একত্রিত করে দিলাম, করে দিয়ে যেটা আমরা করে থাকি, যেটা আমরা রক্ত পরীক্ষা বা আমরা যখন ব্লাড টেস্ট করতে যাই তখন আমরা করি না, ব্লাড টেস্ট করতে পারো তো, কি করি আমরা যখন 1 ফোঁটা রক্ত দিই, আমরা 1 ফোঁটা রক্ত দিচ্ছি মানে কি অ্যান্টিজেন দিচ্ছি। আমরা 1 ফোঁটা রক্ত দিচ্ছি মানে কি অ্যান্টিজেন দিচ্ছি। আর আমার 3টা আলাদা আলাদা ইয়া থাকে, একটা হচ্ছে অ্যান্টি এ, একটা হচ্ছে অ্যান্টি ভি। তাহলে এখানে আমি অ্যান্টি এ দিলাম, অ্যান্টিবডি দিলাম আর কি। তার মানে অ্যান্টিবডি যখন অ্যান্টিজেন দিবে তখন আমি দেখব এটা জমাট বাঁধতেছে কিনা, আমি দেখবো যে জমাট বেঁধে যাচ্ছে কিনা, জমাট বাঁধতেছে কিনা। যদি জমাট বাঁধে তাহলে আমি বুঝবো যে এই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি এই অ্যান্টিজেনের কারণেই তৈরি হয়েছে। এবং এভাবে যখন দেখলো যে এই অ্যান্টিবডির সাথে এই অ্যান্টিজেনটা জমাট বেঁধে গেল, তখন বুঝে গেল সাথে সাথে না, এই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি এই অ্যান্টিজেনের কারণেই তৈরি হয়েছে। কারণ জমাট বাঁধবে তখনই যখন সেম হয়। আমি ফার্স্ট দিকেই বলছি
একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তাহলে দেখো এই নির্দিষ্ট অ্যান্টিবডি এটার বিরুদ্ধে কাজ করে বিধায় জমাট বেঁধে গেছে রক্ত। তাই আমরা বুঝতে পারছি যে না এই অ্যান্টিবডি অ্যাকচুয়ালি এটার কারণে। এখন এটার সাথে মানুষের কি সম্পর্ক? এখন ধরে নাও আমি এই বানরের অ্যান্টিজেন না নিয়ে মানুষের অ্যান্টিজেন নিছি, তাহলে এবার এই অ্যান্টিজেনটা কার? মানুষের। আর এই অ্যান্টিবডিটা কার? এই অ্যান্টিবডিটা তো খরগোশের দেহেই তৈরি হয়েছে। কার কারণে? এই রেসাস বানরের কারণে। এখন আমি দেখতে চাচ্ছি এই অ্যান্টিবডির সাথে এই মানুষের অ্যান্টিজেনের রক্ত জমাট বাঁধে কিনা। যদি রক্ত জমাট বাঁধে তাহলে আমি বুঝবো রেসাস বানরে যে অ্যান্টিজেনটা ছিল এটা মানুষের ভিতরেও আছে, নাহলে জমাট তো বাঁধতো না। সারপ্রাইজিংলি মানুষের অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি রক্ত জমাট বাঁধি গেছে। ওরা সারপ্রাইজ হয়ে গেছে, হাউ ইজ ইট পসিবল? কে? কার্ল আইনস্টাইন উইনার। রেসাস বানরের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে, বাট মানুষের ক্ষেত্রে কিভাবে বাঁধতে পারে? কারণ এই অ্যান্টিজেনটা তো মানুষের না। তাহলে এখান থেকেই আবিষ্কার হয়েছে রেসাস বানরে যে অ্যান্টিজেনটা আছে ঠিক সেম অ্যান্টিজেন মানুষের রক্ততেও আছে, মানুষের রক্ততেও আছে। না হলে তো রেসাস বানরের মতো মানুষের রক্তও জমাট বাঁধতো না। রেসাস বানরের মতো মানুষের রক্তও কিন্তু জমাট বাঁধতো না যদি সেম অ্যান্টিজেন না থাকতো। এখান থেকেই আবিষ্কার করছে তারা না রেসাস বানরে যে অ্যান্টিজেনটা থাকে মানুষের রক্তে হুবহু সেম অ্যান্টিজেনটা থাকে, আর এই অ্যান্টিজেনের নাম দিছে RH অ্যান্টিজেন। এখন তোমরা বুঝতে পারছো কেন RH বলে? কারণ দেখো রেসাসের রেসাসের এই RH দুইটা শব্দ ধার করে আমরা এই অ্যান্টিজেনটার নাম দিলাম RH অ্যান্টিজেন। এভাবে নতুন অ্যান্টিজেন আবিষ্কার হয়েছে যেটা মানুষের লোহিত রক্তকণিকাতে পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো হিস্ট্রিটা কিভাবে অ্যাকচুয়ালি তারা বুঝতে পারছেন যে মানুষের রক্ততে RH লোহিত রক্তকণিকাতে RH অ্যান্টিজেন আছে। এর আগে তো আমরা শুধুমাত্র A অ্যান্টিজেন B অ্যান্টিজেনের নাম শুনছি, এখন নতুন একটা অ্যান্টিজেনের নাম শুনছি। তোমরা আশা করি এই জিনিসটা বুঝছো, এই গল্পটা বুঝছো, গল্প বুঝে এই ইতিহাসটা বুঝছো। তো যদি বুঝে থাকো তাহলে আমরা বলতে পারি লোহিত RBC এর যে ঝিল্লি তে RH অ্যান্টিজেন যদি থাকে, RH অ্যান্টিজেন যদি থাকে, আরেকটা হচ্ছে RH অ্যান্টিজেন যদি না থাকে, মনে রাখবা যদি RH থাকে তাহলে আমি বলবো তাদের ব্লাড গ্রুপ হচ্ছে RH পজিটিভ, আর RH যদি না থাকে তাহলে আমরা বলবো তাদের ব্লাড গ্রুপ হচ্ছে RH নেগেটিভ। মানে যারা পজিটিভ রক্তের অধিকারী তাদের RH থাকে তাই RH পজিটিভ, যারা নেগেটিভ রক্তের অধিকারী তাদের RH থাকে না, মানে হচ্ছে তারা নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে তোমরা দেখবা যে আমরা বলে থাকি নেগেটিভ ব্লাড কিন্তু রেয়ার। দ্যাট মিনস এই নেগেটিভ RH শুধুমাত্র পুরো পৃথিবীর 15% মানুষে আমরা নেগেটিভ এটা দেখতে পাবো, আর অলমোস্ট সবার 85% মানুষে আমরা এই RH দেখতে পাবো। দ্যাট মিনস RHটা প্রকট, RHটা সবসময় প্রকট, কারণ 85% মানুষেই আমরা RH দেখবো, আর 85% মানুষই কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপের অধিকারী, আর 15% মানুষ পুরো পৃথিবীর নেগেটিভ ব্লাড গ্রুপের অধিকারী। এই জন্য আমরা বলি নেগেটিভ ব্লাড গ্রুপদারি খুবই রেয়ার। কেন? কারণ RH তাদের থাকে না, কম, মানে অনেক কম মানুষের ক্ষেত্রে RH থাকে না, আর বেশিরভাগ মানুষেরই RH থাকে। RH থাকলে পজিটিভ বলবো, RH না থাকলে নেগেটিভ বলবো। 15% মানুষের RH থাকে না। ঠিক সেমভাবে এখন একটা নতুন ব্লাড গ্রুপ চলে আসলো না? আগে শুধু আমরা জানলাম AB and O, এইবার আমরা দুইটা শ্রেণী বিভাগ করে ফেললাম। মানে এতে আমরা দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে A পজিটিভ A নেগেটিভ, বিতে পেয়ে গেলাম দুইটা B পজিটিভ B নেগেটিভ, ওতে পেয়ে গেলাম দুইটা O পজিটিভ O নেগেটিভ, তারপর ABতেও দুইটা পেয়ে গেলাম AB পজিটিভ AB নেগেটিভ। তাহলে আমরা এখন নতুন একটা ব্লাড গ্রুপ দেখতে পাইলাম। এর আগে আমরা শুধুমাত্র AB ও জানতে পারলাম। A পজিটিভ A নেগেটিভ কেন বুঝতে পারতেছো? AB পজিটিভ AB নেগেটিভ কেন? যেমন AB পজিটিভ কেন দেখো, এমনি AB কেন বলতেছে? কারণ দুই ধরনের অ্যান্টিজেন থাকবে, Aও থাকবে Bও থাকবে, কিন্তু পজিটিভ বলাতে বুঝতে হবে আরো একটা এক্সট্রা অ্যান্টিজেন মানে RH থাকবে, তার মানে এখানে RHও থাকবে।
নেগেটিভ কেন বলতেছে? এ তো আছেই, বিতে আছে বিতেই তো এবি বলতেছে, কিন্তু নেগেটিভ বলতেছে এই জন্য কারণ এখানে কোনো আরএইচ থাকে না, সেখানে আমি লিখতে পারি নো আরএইচ, নো আরএইচ। এই জন্য পজিটিভ নেগেটিভ কথাটা আসছে। এর আগে কিন্তু পজিটিভ নেগেটিভ আসে নাই, এখন কেন আসছে? কারণ হচ্ছে এ বি পজিটিভের ক্ষেত্রে এও থাকবে, বিও থাকবে, আবার আরএইচও থাকবে, তাই পজিটিভ। দেখো আমি এখানে লিখছি আরএইচ থাকলে পজিটিভ, আর এবি নেগেটিভের ক্ষেত্রে এ বি তো থাকবেই, তাই নাম দিছে এবি। বাট নেগেটিভ মানে হচ্ছে আরএইচ থাকবে না, তাই দেখো আরএইচ নেগেটিভ। তাহলে এখন একটা নতুন চলে আসলো না, ব্লাড গ্রুপ সিস্টেম চলে আসলো না, যেটা বর্তমানে আমরা ইউজ করি। আমরা তো বর্তমানে এটাই বলি না, আমরা তো বর্তমানে এটাই বলি পজিটিভ নেগেটিভ, নাকি আমরা বলি তুই কোন ব্লাড গ্রুপের অধিকারী, নাকি আমরা বলি তুই এ ব্লাড গ্রুপের অধিকারী, এরকম কি বলবো আমি হচ্ছে এ ব্লাড গ্রুপের অধিকারী। না, হয় দেখবা ও বলবে এ পজিটিভ, না হয় বলবে এ নেগেটিভ। ও কি কখনো শুধু এ বলবে? বা তুমি আরেকজন থেকে জিজ্ঞেস করলো তো ব্লাড গ্রুপ, ও কি ও বলবে? না, হয় বলবে ও পজিটিভ, না হয় বলবে ও নেগেটিভ। কারণ আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমটা ইম্পর্টেন্ট। এটা আসার পরে কিন্তু ব্লাড গ্রুপ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। এতটুকু পর্যন্ত তো তোমরা ক্লিয়ার। এখন ক্লিয়ার তো হয়েছে, ভালো কথা। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, দেখো কিভাবে ক্লিয়ার। এই যে আমরা এটা হচ্ছে আমাদের আরবিসি, এটা হচ্ছে আরবিসি এর ঝিল্লি। হ্যাঁ, ডাবল মেমব্রেন কেন দিচ্ছি বুঝছো তো? এটা হচ্ছে আরবিসির ঝিল্লি। আর এই ঝিল্লিতেই আমাদের ধরো আরএইচ অ্যান্টিজেনটা আছে। আমরা আরএইচ অ্যান্টিজেনটা দেখাচ্ছি, ধরে নাও এটাই হচ্ছে আরএইচ অ্যান্টিজেন, এটাই হচ্ছে আমাদের আরবিসির ঝিল্লিতে যে অ্যান্টিজেন, এটাই হচ্ছে ধরে নাও আরএইচ অ্যান্টিজেন। এখন তোমাদেরকে এরকম একটা প্রশ্ন করবে, এবিও ব্লাড গ্রুপে এ বি হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, এখন আরএইচ অ্যান্টিজেন কি দিয়ে তৈরি? ডিফারেন্স আছে। এবিও ব্লাড গ্রুপে যে এবি অ্যান্টিজেন দেখছি এগুলো কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, আমি প্রমাণ করে দেখেছি না? তো এটা মুখস্থ করবা, আরএইচ অ্যান্টিজেনটা কিন্তু কার্বোহাইড্রেট দিয়ে না, আরএইচ অ্যান্টিজেনটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। পরীক্ষায় আসবে এগুলা, আরএইচ অ্যান্টিজেনটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে ডিফারেন্সটা বুঝছো? এবি ব্লাড গ্রুপের যে এবি অ্যান্টিজেনগুলো থাকে এগুলো কিন্তু কার্বোহাইড্রেট, বাট আরএইচ অ্যান্টিজেনের ক্ষেত্রে এটা কার্বোহাইড্রেট না, এটা হচ্ছে প্রোটিন। এখন আসো, আরএইচ অ্যান্টিজেনটা দেখছো আমি একদম চেইনের মতো করে দিছি, খেয়াল করছো? আমি কিন্তু অনেক বড় করে দিছি। তো এই আরএইচ অ্যান্টিজেনগুলো দেখতেছো, এগুলো আসলে কোনো একটা অ্যান্টিজেন না, এগুলো আসলে অনেকগুলো অ্যান্টিজেনের সমষ্টি, অনেকগুলো অ্যান্টিজেন। অনেকেই বলতেছে 50টাও অ্যান্টিজেন থাকতে পারে এই শুধুমাত্র এই আরএইচ অ্যান্টিজেনে। তবে বিজ্ঞানী ফিশার বলতেছে আরএইচ অ্যান্টিজেন 6 ধরনের অ্যান্টিজেন নিয়ে গঠিত। একটা হচ্ছে বড় হাতের ডি, একটা হচ্ছে বড় হাতের সি, একটা হচ্ছে বড় হাতের ই, আর এগুলো হচ্ছে ছোট হাতের ডি, ছোট হাতের সি, ছোট হাতের ই। বিজ্ঞানী ফিশার বলতেছে এই আরএইচ অ্যান্টিজেনটা 6টা অ্যান্টিজেনের সমষ্টি। কি কি? বড় হাতের ডি, বড় হাতের সি, বড় হাতের ই, বড় হাতের সি, ছোট হাতের ই, ছোট হাতের ই। উনি এটাই বলতেছে এই অ্যান্টিজেনটা শুধু একটা অ্যান্টিজেন না, এই যে আমি এভাবে লম্বা করে রাখছি, মানে এখানে 6টা অ্যান্টিজেন আছে। কি কি? ডি সি ই, বড় হাতের ছোট হাতের ডি সি ই। বড় হাতের ছোট হাতের এগুলো কখন দিই তোমরা নিশ্চয় জানো, মেন্ডেল কখন দেয়? প্রকট, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে এই যে বড় হাতের ডি, বড় হাতের সি, বড় হাতের ই যখন এভাবে প্রকট থাকবে তখনই আমরা বলি আরএইচ পজিটিভ, তার মানে যখন এই 3টা অ্যান্টিজেন প্রকট অবস্থায় থাকবে তখনই আরএইচ পজিটিভ হয়। আর যখন ছোট হাতের ডি, ছোট হাতের সি, ছোট হাতের ই থাকবে, 3টা এভাবে থাকবে, তখন এটাকে বলা হয় আরএইচ নেগেটিভ। এগুলোকে বলা হয় মেন্ডেলীয় প্রকট, আর এগুলোকে বলা হয় মেন্ডেলীয় প্রচ্ছন্ন। যেহেতু আমি বলছি নেগেটিভ ব্লাড গ্রুপের ধারী রক্ত পৃথিবীতে খুবই কম, তাহলে এগুলো প্রচ্ছন্ন হবে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যেহেতু পজিটিভ রক্তের গ্রুপ বেশি পৃথিবীতে, তাই এগুলো প্রকট হবে, এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এই কথাগুলো বইয়ে আছে, তোমরা অবশ্যই পড়বা, আমিও বলে দিছি। এখন আসে, এটা তো ভাই বিজ্ঞানী ফিশারের মতে,
কিন্তু তুমি যখন মেডিকেল ইয়াতে পড়বা তখন অ্যাকচুয়ালি এত কিছু জানতে হয় না, বা ক্লিনিক্যালি এত কিছু ইম্পর্টেন্ট না। ক্লিনিক্যালি বুঝো মানে গবেষণার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এগুলো এত কিছু ইম্পর্টেন্ট না, এতগুলো অ্যান্টিজেন ইম্পর্টেন্ট না। 6টা আছে, আরও অনেক 50টাও কিন্তু আছে। তো বিজ্ঞানী ফিশার বলছে এই 6টা দরকার, বিজ্ঞানী ফিশার বলছে এই 6টা দরকার। আবার মেডিকেল বা ক্লিনিক্যালি যদি তুমি এগুলো নিয়ে পড়তে যাও মেডিকেল সায়েন্সে, তখন দেখা যাবে এত কিছু লাগবে না, শুধুমাত্র একটা অ্যান্টিজেন হইলেই চলল। সেটা হচ্ছে এই মেডিকেলের ভাষা, এটা লিখো, এটা আবার এমনি বইয়ে নাই, বাট 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 তুমি এমনি লিখে রাখতে পারো। সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সে প্লাস ক্লিনিক্যালি। ক্লিনিক্যালি মানে তো বুঝো ক্লিনিক্যাল ক্ষেত্রে আর কি, ক্লিনিক্যাল মানে বুঝো না, মানে হাসপাতালে আমরা যখন পরীক্ষা টরীক্ষা মানে এগুলো ব্যবসার দরকার পড়ে, তখন অ্যাকচুয়ালি RH পজিটিভ বলতে এখানে আমি কি বুঝেছি, ডি থাকতে হবে, সি থাকতে হবে, ই থাকতে হবে, বুঝেছি না? এটা ফোকাস করো। RH পজিটিভ বলতে ভাইয়া কি বুঝেছি, ডি থাকতে হবে, সি থাকতে হবে, ই থাকতে হবে, এটা বুঝেছি না? কিন্তু মেডিকেল সায়েন্স এটা বলতেছে না, মেডিকেল বলতেছে RH ডি থাকলেই এনাফ। মানে এই শুধুমাত্র মেন্ডেলীয় ডি থাকলেই এনাফ, তুমি RH পজিটিভ। তাহলে সি এর ক্যাটাগরি, ই এর ক্যাটাগরি, এগুলো তো হচ্ছে ক্যাটাগরি, এগুলো তো বাদ দাও, এগুলো তো নেগেটিভের ক্ষেত্রে। পজিটিভ হওয়ার জন্য আমার এই সি ই দরকার নাই, আমার ডি থাকলেই এনাফ, বিকজ ইটস ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর RH নেগেটিভ কখন বলবো, এটা না থাকলে, ডি না থাকলে, বড় হাতের ডি না থাকলে শেষ। ডি থাকলে পজিটিভ, ডি না থাকলে নেগেটিভ। তাহলে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে শুধুমাত্র ডি কে, বিকজ ইটস এ ইম্পর্টেন্ট। এখন RH পজিটিভ RH নেগেটিভের জায়গায় আরেকটা শব্দ ইউজ করে মেডিকেল সায়েন্সে, সেটা হচ্ছে RH নাল। RH নাল। আচ্ছা তোমরা নাল কখন বলো? নাল মানে হচ্ছে শূন্য। এই নাল শব্দটার অর্থ মানে বুঝো তো, শূন্য। শূন্য কখন হবে? যখন ডিও থাকবে না, সিও থাকবে না, ইও থাকবে না, ডিও থাকবে না, সিও থাকবে না, ইও থাকবে না, মানে কোনোটাই থাকবে না। যখন কোনোটাই থাকবে না, তখন বলা হয় RH নাল। যখন কোনোটা থাকবে না তখন বলা হয় RH নাল। তাহলে মেডিকেল সায়েন্স বা ক্লিনিক্যালি আমরা RH পজিটিভ বলতে শুধু ডিকেই বুঝি, RH নেগেটিভ বলতে শুধু ডি না থাকলেই বুঝি, মানে এটা থাকলেও কোনো কাজের না, সিই থাকলেও কোনো কাজের হবে না, এগুলো থাকলে তো কাজের হবে না। RH নাল বলতে মনে হচ্ছে এটা থাকবে না, এটা কোনোটাই থাকবে না, 6টার মধ্যে কোনোটাই থাকবে না, তখনই বলি আমরা RH নাল। এগুলো জাস্ট আমি একটু এমনি বলছি, এগুলো তুমি মাথায় রাখতে পারো, কোনো সমস্যা নাই। বাট এই পার্টটা তোমার পরীক্ষার জন্য দরকার না, পরীক্ষার জন্য শুধু এই পার্টটা দরকার, এই পার্টটা দরকার পরীক্ষার জন্য, ঠিক আছে? এই পার্টটা তোমার দরকার নেই। এইবার আসো তোমাদের পরীক্ষার সৃজনশীলে যে জিনিসটা আসবে সেই জিনিসটা ভাই একটু বুঝাই দিচ্ছি। যে জিনিসটা আসবে তোমাদের পরীক্ষার সৃজনশীলে, এটা 100% পরীক্ষায় আসবে, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওই যে কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, সেম জিনিস। যেমন এখানে ভাইয়া পজিটিভ নেগেটিভ আসছে না, এই জন্য এ পজিটিভ। আমি সব কিছু বুঝাচ্ছি না, আমি কয়েকটা জাস্ট বুঝাচ্ছি, কারণ সব কিছু বোঝানোর সময়টা আমাদের নাই। আমি শুধু কয়েকটা বুঝাচ্ছি। এ পজিটিভ নিলাম, এ নেগেটিভ নিলাম, আমাদের এদিকে নিতে হবে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও এগুলাই নিলাম। এখানে লিখতে পারবা যাদেরকে দিতে পারবে, আবার আগের মতো। এটা পরীক্ষায় লাগবে, কিন্তু এটাই পরীক্ষায় আসবে। যাদেরকে দিতে পারবে লিখবা, আর এটা যাদের থেকে নিতে পারবে, এটা কিন্তু পরীক্ষায় দরকার। আগেরটা না শিখলেও এটা শিখতে হবে, দেখো প্রথমে পজিটিভ মানে তো বুঝতেছ, মানে এখানে দুই ধরনের এনজাইম আছে, অ্যান্টিজেন আছে, আবার RH অ্যান্টিজেনও আছে। এ নেগেটিভ কেন বলতেছে? কারণ এখানে শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে, RH নাই। এ বি মানে বুঝতেছ, এও আছে, বিও আছে, আবার RHও আছে। এ বি নেগেটিভ মানে হচ্ছে এ আছে, বি আছে, কিন্তু RH নাই। ও পজিটিভ মানে তো বুঝতেই পারতেছ,
শুধুমাত্র RH আছে। ও নেগেটিভ মানে বুঝতে পারতেছ কোনোটাই নাই। ও পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে RH, পজিটিভ মানে, আর ও ও ও এর ক্ষেত্রে তো কোনো অ্যান্টিজেন নেই, তার মানে এখানে শুধুমাত্র RH অ্যান্টিজেন আছে, আর ও নেগেটিভে তো কোনোটাই নেই, RSও নেই। এইবার আসো এ পজিটিভ কাকে দিতে পারবে কাকে নিতে পারবে, এগুলা ওই আবার আগের নিয়মে যাকে দিতে পারবে খেয়াল করবা, যার থেকে নিবে তার অ্যান্টিজেনের সাথে যে নিবে তার অ্যান্টিবডি মিলাবা। ওকে, এখন এটা মনে রাখবা, একটা লাইন মনে রাখলেই এনাফ, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখানে মানে আলাদা করে লিখবা, এখানে লিখবা না। লাইনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপধারী যারা আছে তারা নেগেটিভ ব্লাড গ্রুপধারীকে দিতে পারবে না, এটা মাথায় রাখবা। পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, নেগেটিভকে দিতে পারবে না, এটা মাথায় রাখলেই এনাফ। পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, কিন্তু নেগেটিভ পজিটিভকে দিতে পারবে, এটা সমস্যা না। পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, এটা মাথায় সেট করে ফেলো। যার ব্লাড গ্রুপ পজিটিভ সে কখনো নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। এটার কারণ একটাই, সেটা হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ মানে হচ্ছে তার RH অ্যান্টিজেন আছে, আর নেগেটিভ ব্লাড গ্রুপ মানে হচ্ছে তার RH অ্যান্টিজেন নাই। এখন চিন্তা করো, আমি পজিটিভ তুমি নেগেটিভ, আমার RH আছে তোমার নাই। এখন আমি যদি তোমাকে দিতে চাই, আমার RH অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে না? কেন তৈরি হবে? কারণ আমার RH আছে যেটা তোমার জন্য বহিরাগত। এখন সেই অ্যান্টিজেনটা যদি তোমার শরীরে যায়, তোমার শরীর তো সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, কারণ তোমার শরীরে RH নাই, তো আমার আছে। তো আমার জিনিস তোমার কাছে যখন যাবে, তো তোমার শরীর এটা তোমাকে বহিরাগত হিসেবে কাউন্ট করবে না, কারণ তোমার তো RH নাই, আমার RH আছে। তাই পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, কিন্তু নেগেটিভ চাইলে পজিটিভকে দিতে পারবে, বিকজ নেগেটিভের তো RH নাই। সো আমার শরীরে আসলে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে, আর নাই এর বিরুদ্ধে কি এর প্রতিক্রিয়া, নাই এর বিরুদ্ধে কিসের প্রতিক্রিয়া? সো নেগেটিভ পজিটিভকে দিলে অসুবিধা নাই, পজিটিভ নেগেটিভ দিলে অসুবিধা আছে, বিকজ RH অ্যান্টিজেনটা তোমার শরীরে নাই, আমার শরীরে আছে। ফলে ওই জিনিসটা তোমার শরীর ওটাকে বহিরাগত হিসেবে কাউন্ট করবে, ফলে ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, রক্ত জমাট বেঁধে যাবে, সমস্যা। এই জন্য পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারো না। এই জন্য চিন্তা করবা, এ পজিটিভ যাদেরকে দিতে পারবে, আমরা কখনো এখানে নেগেটিভটা লিখতেই পারবো না, আমরা কখনো নেগেটিভটা লিখতেই পারবো না। সো মাথায় রাখবা এগুলো, হ্যাঁ, আমরা কখনো নেগেটিভটা লিখতেই পারবো না, এগুলো একটু কি রাখবা, মাথায় রাখবা। পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না, এগুলো একটু মাথায় রাখবা, হয়ে যাবে। আচ্ছা, এখন কার থেকে নিতে পারবে? ও যেহেতু পজিটিভ, ও সবার থেকেই নিতে পারবে। এখন খেয়াল করবা, বি বি পজিটিভ থেকে নিতে পারবে কিনা, বা বি নেগেটিভ থেকে। সাপোজ ধরে নাও এখানে আমি বি পজিটিভ লিখলাম, বি পজিটিভ থেকে নিতে পারবে কিনা। এদিকে বি নেগেটিভ লিখলাম, বি নেগেটিভ থেকে নিতে পারবে। আগে দেখো নিতে পারবে কিনা, এটা পরে। আগে দেখো যার থেকে নিবে তার অ্যান্টিজেন। তাহলে এর থেকে যদি নিতে চাই, তার অ্যান্টিজেন কাউন্ট করবো, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে RH। এর থেকে যদি নিতে চাই তার অ্যান্টিজেন কাউন্ট করবো, এখানে শুধু বি আছে। এখন আমি বলছি যার থেকে নিবা তার অ্যান্টিজেনের সাথে এর অ্যান্টিবডি হিসাব করবা। তোমরা বলো এ পজিটিভে যে অ্যান্টিবডি থাকবে সেটা বি না? তাই তুমি বলো বি পজিটিভ কেমনে দিবে, বি এর সাথে বি মিলে গেছে। বি নেগেটিভ কেমনে দিবে, বি এর সাথে বি মিলে গেছে। তার মানে মনে রাখবা, খেয়াল করতে হবে আগে এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিলে কিনা। যদি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিলে তাহলে তো দিতে পারবে না, পজিটিভ নেগেটিভ পরের বিষয়। তুমি দেখো এই বি এর সাথে মিলতেছে, দিতে পারবে না। এই বি এর সাথে মিলে যাচ্ছে, দিতে পারবে না। তাহলে পজিটিভ নেগেটিভ তো পরের বিষয়, আগে এটা দেখো না, এটা মিলে যায় কিনা। মিলে গেলে তো শেষ, দিতে পারবে না। তাহলে এখানে বি পজিটিভ পরের কথা, বি নেগেটিভ পরের কথা, কোনোটাই দিতে পারবে না। এখন এ নেগেটিভ দিতে পারবে কিনা এটা দেখো, এ পজিটিভ দিতে পারবে কিনা এটা দেখো। এ নেগেটিভ মানে কি, শুধু এ আছে। এ পজিটিভ মানে কি, এও আছে আর এসও আছে, দেখি দিতে পারবে কিনা। মনে রাখবা, যে দিবে তার অ্যান্টিজেন, তাহলে যে দিবে তার অ্যান্টিজেন হচ্ছে এ, যাকে দিবে তার অ্যান্টিবডি হচ্ছে বি। মিলে নেই, তাহলে এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারবে, মিলে নেই, দিতে পারবে। এই মানুষ এ পজিটিভকে দিতে পারবে কিনা। যে দিবে তার অ্যান্টিজেন, যে নিবে তার অ্যান্টিবডির সাথে মিলে কিনা। দেখো মিলে না,
বি মিলতেছে না, তাহলে এ পজিটিভ দিতে পারবে। এখন তুমি বলবা ভাই এখানে তো একটা আরএস আছে, তো এই আরএসটা এর কাছে গেলে সমস্যা হবে না? আচ্ছা তুমি আমাকে বলো এই এই বান্দার কাছেও আরএস আছে, এই বান্দার কাছেও আরএস আছে, তাহলে এটা আর এটা তার জন্য বহিরাগত জিনিস হইল? এই বান্দার কাছে আরএস আছে, আবার এই বান্দার কাছেও আরএস আছে, এই আরএস আরএস সেম না, বহিরাগত জিনিস। তো বহিরাগত জিনিস না হইলে এটার বিরুদ্ধে অ্যাকশন নিবে? অ্যাকশন তো নিবে না, কারণ এর বান্দার কাছেও আরএস আছে, এই বান্দার কাছেও আরএস আছে। তা আমি সবসময় বলছি বহিরাগত জিনিস হিসেবে আসলেই না তোমার এই জমাট বাঁধবে। এখানে তো বহিরাগত জিনিসটা দোনোটাতে আরএস আছে, সো অ্যাকশন নিবে না। এভাবেই তোমাকে বুঝতে হবে কে কাকে দিতে পারবে, কে কাকে নিতে পারবে। এভাবে করতে করতে তুমি যদি এ বি পজিটিভের কাছে আসো, তুমি দেখো এ বি পজিটিভ কার থেকে নিতে পারবে? এ বি পজিটিভ ভাই সবার থেকে নিতে পারবে, এ বি পজিটিভ সবার থেকে নিতে পারবে, সবার সবার পজিটিভ নেগেটিভ যতগুলো আছে, এ পজিটিভ, এ নেগেটিভ, বি এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও সবার থেকে নিতে পারবে। তাই এ বি পজিটিভকে বলা হয় অ্যাকচুয়ালি সার্বজনীন গ্রহিতা। পরীক্ষায় আসবে এটা, তুমি হিসাব করে দেখো না। শিখাই তো দিলাম, একটা শিখে দিলাম, এতগুলো শিখাতে গেলে তো ভাই টাইমের উপর দিয়ে টাইম লাগবে। তুমি হিসাব করে দেখো এবি পজিটিভ কেন সবার থেকে নিতে পারবে। কিভাবে হিসাব করবা? আগে দেখবা এই এভাবে অ্যান্টিজেন আগে আরএইচ এর আগে আগে এগুলো মিলাবা, এগুলো যদি না মিলে, এগুলো যদি না মানে না মিলে তাহলে ইটস ওকে। তারপর তুমি যদি নেগেটিভ, এটা যদি আরএইচ পজিটিভ হয় তখনও কোনো সমস্যা হয়, বিকজ এটাও পজিটিভ। পজিটিভকে তো দিতে পারবে, ঠিক আছে? নেগেটিভও পজিটিভকে দিতে পারবে, এটা মাথায় রাখবা। এখানে লিখাও পজিটিভকে দিতে পারবে, আবার নেগেটিভও পজিটিভকে দিতে পারবে, কিন্তু পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না। এই লাইনটা জাস্ট মাথায় রাখবা। পজিটিভকে দিতে পারবে, কারণ এখানে আরএইচ বহিরাগত হিসেবে কাউন্ট হবে না, কারণ দোনোরই পজিটিভ। নেগেটিভ পজিটিভকে দিতে পারবে, কারণ নেগেটিভ মানে হচ্ছে এটা আরএসই নাই, কি এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে আর, তো নেগেটিভ নিতে পারবে। কিন্তু ভাই এটাই সমস্যা, পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না, কারণ পজিটিভ মানে হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আছে যেটা এর নাই, ফলে এটা আরএইচ অ্যান্টিজেনটা এর জন্য বহিরাগত জিনিস, ফলে অ্যাকশন নিয়ে জমাট বাঁধিয়ে দিবে। সে পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, পজিটিভকে দিতে পারবে, নেগেটিভও পজিটিভকে দিতে পারবে, কিন্তু পজিটিভ কখনো নেগেটিভকে দিবে না, বিকজ রক্ত জমাট বেঁধে যাবে। এই জন্য তুমি হিসাব করলে দেখবা সবগুলোই কিন্তু এ বি পজিটিভকে দিতে পারবে। ইটস পজিটিভ, সো পজিটিভও পজিটিভকে দিতে পারবে, নেগেটিভও পজিটিভকে দিতে পারবে। তাই সব লিখছি দেখো, পজিটিভও পজিটিভকে দিতে পারবে, নেগেটিভও পজিটিভকে দিতে পারবে। তাহলে সবগুলোই তো এ বি পজিটিভকে দিতে পারবে, তাই সার্বজনীন গ্রহিতা এ বি পজিটিভ। আর সার্বজনীন দাতা কাকে বলবো? ও পজিটিভ না ও নেগেটিভকে? পজিটিভ মনে একবার পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না, তাই এটা ও পজিটিভ কিন্তু নেগেটিভকে দিতে পারবে না। তাই এটা সবাইকে যে দিতে পারবে এটা বুঝাই যাচ্ছে, দিতে পারবে না এটা যে বুঝাই যাচ্ছে, এ কিন্তু সবাইকে দিতে পারবে না এটা বোঝা যাচ্ছে, কারণ পজিটিভ তো পজিটিভকে নেগেটিভকে দিতে পারবে না, তাহলে এ তো সবাইকে দিতে পারবে না। কিন্তু খেয়াল করো নেগেটিভ কিন্তু সবাইকে দিতে পারবে, তার মানে অ্যাকচুয়ালি এ কিন্তু সবাইকে দিতে পারবে, ও নেগেটিভ। তাই একে বলা হয় সার্বজনীন দাতা। এখন দেখছো জিনিসটা মডিফাই হয়েছে, এর আগে আমরা যে জিনিসটা পড়ছি যখন এ বিও ব্লাড গ্রুপ চলে আসছে তখন স্লাইডলি চেঞ্জ হয়েছে, এ বি পজিটিভ সার্বজনীন গ্রহিতা আর ও নেগেটিভ সার্বজনীন দাতা। পরীক্ষায় যদি এটাকে ব্যাখ্যা করতে বলে আশা করি ব্যাখ্যা করতে পারবা। শেষ, এটাই হচ্ছে শেষ। এই চারটা মাথায় রাখতে হবে, এটা সৃজনশীলের জন্য দরকার আছে, সৃজনশীল এখান থেকে প্রশ্ন আসবে। তার আগে তোমরা আমাকে বলো এতটুকু বুঝছো কিনা, আমাদের রাজ্যের দুইটা টপিক আছে, একটা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা আরএস ফ্যাক্টরের কারণে, আর হচ্ছে গর্ভধারণগত জটিলতা। এই দুইটা টপিকও খুবই ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, কমেন্টে বলো।
আচ্ছা দেখো, এখন জাস্ট দুইটা টপিক, তারপর আমাদের এটা শেষ। এখন এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে RH ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা। এটা কিন্তু পরীক্ষায় আসে। RH এটা তোমরা বুঝে যাবা, কারণ এই জিনিসটা এর আগে যে জিনিসটা বুঝতে পারলে এটা বুঝে যাবা। এখানে দুইটা জটিলতা আছে। একটা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা, যেটা একটু আগেই পড়েছি, রক্ত সঞ্চালনের জটিলতা। আর এটা হচ্ছে গর্ভধারণজত জটিলতা। আচ্ছা আজান দিয়ে দিছে, সরি। আচ্ছা আজান দিয়ে দিছে, তো তাহলে আমি আর কন্টিনিউ করছি না। এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়ে দিব। নেক্সট ক্লাসে আমরা বিবর্তন ধরবো। সো বিবর্তন ধরার আগে আমরা এই দুইটা টপিক একটু পড়াই দিব, তারপর বিবর্তন ধরবো। সো তোমরা, আমি যতটুকু যা পড়াইছি একদম বেসিক দিয়ে পড়েছি, একদম ডিপে গিয়ে পড়েছি। সো তোমরা আবার ক্লাস করবা। আমি হয়তো এক ক্লাস এটা বোঝা সম্ভব না, তোমরা আবার এসে দেখতে পারো, সমস্যা নেই। আর এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা টপিক কিন্তু পরীক্ষায় আসে। রক্ত সঞ্চালনের জটিলতা তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো, কারণ আমি বলছি পজিটিভ মানে RH থাকলে নেগেটিভকে কখনো দিতে পারবে না। এটা একটা সমস্যা, এটা আমি আরও একটু বলতে হবে, সমস্যা না। গর্ভধারণ জটিলতা সেম জটিলতা, এটাও আসবে। সো আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করতে পারো, আর আবার এসে দেখতে পারো ভিডিওটা, সমস্যা নাই। কারণ এক ক্লাসে যে এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে বা এটা তুমি বুঝতে পারবা তেমন না। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ও পজিটিভ কেন খুব বেশি? ভাই খুব বেশি কে বলছে? ও পজিটিভ খুব বেশি মানে বুঝলাম না। ও ও পজিটিভ ও নেগেটিভ এগুলো তো রেয়ার, খুব কম। রেয়ার কেন সেটা তো বুঝো, প্রচ্ছন্ন অবস্থায় থাকে জিনগুলা। জিন প্রচ্ছন্ন থাকা মানে রেয়ার না। ভাইয়া লাস্টে ওইটা কেমন হইলো? কোন লাস্টে ভাইয়া? লাস্টে ভাইয়া কোনটা একটু আমাকে বলো। তোমাকে আমি তো বলছি যে আমি একটা বুঝে দিলে বাকিগুলো তুমি বুঝতে পারবা। তোমার যদি ও পজিটিভ আর হচ্ছে ও নেগেটিভ, তোমাকে একটা আমি সিস্টেম দেখাই দিচ্ছি না, আমি কি সবগুলো ভাবে তোমাকে ধরে ধরে দেখাতে পারবো? তোমার তো একটা দেখাই দিচ্ছি না, এই পজিটিভ এই নেগেটিভ দিয়ে, তাহলে ওই জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা সব জায়গায়, তোমার তো হয়ে গেছে, তাই না? তোমাকে কি আমি সব অঙ্ক করাই দিব? যেমন অঙ্কের খেয়ে কি সব করাই দিতে হয়? তোমার কয়েকটা সিস্টেম দেখে দিলে তো তুমি বুঝে যাও। তুমি জিনিসটা ফলো করবা বাসায় বসে বসে। এখন যে তুমি পারবে এমন তো না, তুমি বাসায় ঠান্ডা মতো জিনিসটা ফলো করবে। এগুলো তোমাকে বাড়ি কাজ দিছি যে তুমি দেখাবা কেন, মানে কেন ও নেগেটিভকে তুমি এটা দেখাবা, কেন ও নেগেটিভ সবাইকে দিতে পারবে, কেন ও নেগেটিভ সবাইকে দিতে পারবে। এটা তুমি বাসায় বসে বসে করতে পারবে না? কেন সবাইকে দিতে পারবে? সিস্টেম তো দেখাই দিছি। যে যার থেকে নিবা তার অ্যান্টিজেনের সাথে যাকে দিবা তার অ্যান্টিবডি মিলে যাচ্ছে কিনা দেখবা। মিলে গেলে দেওয়া যাবে না, না মিলে গেলে দেওয়া যাবে। তার মানে সবাইকে দিতে পারবে, তার মানে এর তো কোনো অ্যান্টিজেনই নাই ভাই, এর তো কোনো অ্যান্টিজেনই নাই। তাহলে এর সাথে তাদের অ্যান্টিবডি মিলার কোনো প্রশ্ন আসতেছে? তো মিলতেছে না, মিলবে কারোর সাথেই মিলবে না, কারণ এর তো অ্যান্টিজেনই নেই। নেগেটিভ ওর অ্যান্টিজেন নাই, নেগেটিভ মানে অ্যান্টিজেন নাই। ও পজিটিভের ক্ষেত্রে দেখো একটা অ্যান্টিজেন আছে, যেহেতু পজিটিভ RHটা আছে, এর তো কোনোটাই নাই। তাই এর অ্যান্টিজেন যেহেতু নাই, তাহলে এদের সাথে যাদেরকে দিবে তাদের অ্যান্টিবডি এর সাথে মিলবে কখনো? কারণ নাই না। তাই এ সবাইকে দিতে পারবে। তো তোমাকে তো একটা বুঝাই দিছি, তুমি জাস্ট অ্যাপ্লাই করবা বাসায় বসে বসে। এখনই পারবা বলে কথা নাই, ঠান্ডা মাথায় বাসায় বসে বসে চার্ট এটা নিজে নিজে ফিল আপ করবা, এটা পরীক্ষায় আসবে। না বললে আমাকে পার্সোনালি ইনবক্স করিও। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।